খুলনা থেকে ঢাকায় যাচ্ছি, উদ্দেশ্য লেখাপড়া। নিজের ব্যাপারে বলার মতো কিছুই নেই। আমি অনাথ, তবে একসময় সবই ছিল, কিন্তু এক সড়ক দুর্ঘটনায় হারাতে হয় সব। ছোট থাকতেই আমার কাকা সব কিছু নিজের করে আমায় ঠেলে দিয়েছিল অনাথ আশ্রমে। সেখান থেকেই বাবার এক বন্ধুর সাহায্যে লেখাপড়া চালিয়েছি। বাবার বন্ধুর নাম ইয়াসিন চৌধুরী। আমার ইন্টার শেষ, ভালো রেজাল্ট করেছি, তাই উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়। যদিও ঢাকায় নতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক ইয়াসিন আঙ্কেলের বন্ধু। তিনি আমাকে তার সাথেই আগে দেখা করতে বলেছে, তাই ঢাকা পৌঁছেই আগে চলে গেলাম তার কাছে। ও হ্যাঁ, আমার নাম আবদুল্লাহ আল মাসুদ রানা। গ্রামের অতি অসাধারণ ছেলে। পুরনো কাপড়, যা সাধারণত মানুষ এতিমদের দিয়ে থাকে, সেগুলোই গায়ে। ঠিকানা অনুযায়ী এসে পৌঁছালাম এক বিশাল অট্টালিকার সামনে। দারোয়ান আমায় ভিতরে যেতে দিচ্ছিল না। কেনই বা দিবে? আমার চেয়ে হয়তো এই বাড়ির চাকরগুলোরও গেট আপ অনেক ভালো। নিরাশ হলাম না, নিচে অপেক্ষা করতে লাগলাম। কাছে ফোনও নেই যার দ্বারা ইয়াসিন আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারি। যাই হোক, বিকাল পর্যন্ত বাড়ির সামনে বসে থাকলাম। বিকালে এক লোক আমায় জিজ্ঞাসা করলো, তুমি কে বাবা? জি, আমি মাসুদ। এখানে কি চাই বাবা? জি, আমি পলাশ স্যারের সাথে দেখা করতে এসেছি। তুমি কি খুলনা থেকে এসেছ? খাদিজা তোমায় পাঠিয়েছে? জি, ইয়াসিন আঙ্কেলই আমায় পাঠিয়েছে। কিন্তু আপনি জানলেন কি করে? আমি পলাশ আলম। তুমি যার সাথে দেখা করতে এসেছো আমি সেই। তা তুমি ভেতরে না গিয়ে এখানে কেন বসে আছো? আসলে স্যার, দারোয়ান আমায় দেখে ঢুকতে দিচ্ছিল না, তাই বাইরেই আপনার জন্য অপেক্ষা করছিলাম। ও, আমারই ভুল। আমার ওকে তোমার ব্যাপারে বলে রাখা উচিত ছিল। আচ্ছা, আসো, ভেতরে আসো। তারপর আমি তার বাড়িতে ঢুকলাম। খুব বড় আর সুন্দর বাড়ি। ভিতরে গিয়ে তিনি আমায় বসতে বললেন। আমি বসলাম। খাদিজা তোমার ব্যাপারে সবই বলেছে, আর আমি তোমার রেজাল্টও দেখেছি। আমি তোমার বাবাকে চিনতাম, অনেক ভালো লোক ছিলেন তিনি, অনেক উপকার করেছেন আমার। আজ তোমার জন্য কিছু করতে পেরে নিজের কাছে একটু আনন্দ লাগছে। তোমার ভর্তি পরীক্ষার আর 15 দিন আছে। আমি আজই তোমার প্রয়োজনীয় বইয়ের ব্যবস্থা করে দেব। তুমি তোমার প্রস্তুতি শুরু করে দিও। জি আঙ্কেল। রহিম, মাসুদকে ওর রুমটা দেখিয়ে দে। একজন কাজের লোককে উদ্দেশ্য করে বলল। যা বাবা, ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নাও। জি, আমি চলে আসলাম। বেশ ভালো একটা রুম। এ যেন আমার মতো অনাথের কাছে স্বপ্নের মতো। আমি ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ভাবতে লাগলাম, সত্যি কি আজব দুনিয়াটা। নিজের রক্তের সাথে সম্পর্কিত মানুষগুলো আমায় অনাথ হয়ে জীবনযাপনে বাধ্য করলো। আমার সব কিছু নিয়ে নিল। আর কিছু অপরিচিত মানুষ আমায় অনাথ জীবন থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করছে। এনে দিতে চাইছে অনেক কিছু, দেখাতে শেখাচ্ছে স্বপ্ন। সত্যি, সমাজের কিছু মানুষের মধ্যে মানবতা নামের আজকের সমাজের মরীচিকাটা এখনও বেঁচে আছে। কিন্তু একজন অপরিচিত মানুষ আমার জন্য আর কত করবে? আমি অপরিচিত হওয়ার পরেও জায়গা দেই নিজের ঘরে। 3 বেলা আহারের ব্যবস্থা করে। তার কাছ থেকে আর কিছু কিভাবে চাই আমি? আমার লেখাপড়া চালাতে গেলে তো টাকার প্রয়োজন, আর তা আমি ইয়াসিন আঙ্কেল বা পলাশ আঙ্কেলের কাছ থেকে কিছুতেই নেওয়া যাবে না। আমাকে কিছু একটা করতেই হবে। আর এই ছেঁড়া কাপড় পরে ঢাকায় চলাচল করাও সম্ভব না। এতে আমার কিছু না হলেও পলাশ আঙ্কেলের মানহানি হবে, কারণ তিনি আমায় আশ্রয় দিয়েছেন। আর আমার দ্বারা আমার উপকারীর কোনো ক্ষতি হোক, এটা কখনোই চাই না। যাই হোক, কথাগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। বিকালে উঠে ফ্রেশ হয়ে দেখি টেবিলে কিছু বই রাখা আছে। তার মানে এগুলো পলাশ আঙ্কেল রেখে গেছেন। আমি একটা বই নিয়ে পড়তে লাগলাম। হঠাৎ করেই পলাশ আঙ্কেল, বাবা, রাতের খাবারটা খেয়ে তারপর আবার পড়তে বসো। এখন আসো। আঙ্কেলের কথা শুনে বাইরে তাকিয়ে দেখি রাত হয়ে গেছে। তাই আঙ্কেলের সাথে চলে গেলাম খাবারের টেবিলে। একটা জিনিস লক্ষ্য করলাম, আমি বাড়ি আসার পর থেকে আঙ্কেল ও কিছু কাজের লোক ছাড়া আর কাউকে দেখলাম না। তাই খাওয়ার টেবিলে আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, আঙ্কেল, বাড়িতে কি আপনি একাই থাকেন? মানে আন্টিকে দেখছি না। তোমার আন্টি তার বাবার বাড়ি গেছে, কিছুদিন সেখানেই থাকবে। তার এখানে আসতে আসতে হয়তো তোমার অ্যাডমিশন টেস্ট হয়ে যেতে পারে। ও আচ্ছা। তারপর খাবার খেয়ে রুমে চলে আসলাম। আর কিছুক্ষণ বই পড়ে তারপর ঘুমিয়ে পড়লাম। আসলে এখন স্বপ্ন পড়ালেখা করে অনেক বড় কিছু করার। অনাথ বাদেও নিজের আরও একটা পরিচয় গড়তে চাই। এভাবেই চলছে দিনগুলো।
দেখতে দেখতে অ্যাডমিশন টেস্ট চলে আসলো। খুব ভালো হয়েছে পরীক্ষা। এখন মূল সমস্যা হচ্ছে ভর্তি ফি। আমার দ্বারা এখন এত টাকা জোগাড় করা সম্ভব না। চাকরিই খোঁজ করতে লাগলাম, কিন্তু জানা ছিল না এখন ছোটোখাটো একটা চাকরির জন্যও মোটা অঙ্কের টাকা গুনতে হয়। একরাশ হতাশা নিয়ে ফিরে আসি প্রতিদিন। দেখতে দেখতেই অ্যাডমিশন টেস্টের রেজাল্ট চলে আসে। আল্লাহর রহমতে ভালো রেজাল্ট করেছি, যার কারণে অনেক সুবিধাই পাওয়া যাবে। এখন কথা হচ্ছে ভর্তি হওয়া। আজও চাকরির আশায় বেরিয়েছিলাম, ফলাফল শূন্য। রাতে বাড়ি এসে ফ্রেশ হয়ে বসলাম, মাথায় নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে। রাতে আঙ্কেল খাওয়ার জন্য ডাকলেন। আমি চলে গেলাম খাবার টেবিলে। শোনো, কাল তোমার প্রয়োজনীয় বই আমি এনে দেবো। আর হ্যাঁ, তোমার ভর্তি ফি জমা দেওয়া হয়ে গেছে। আঙ্কেল, আপনি আমার জন্য এত কেন করছেন? কারণ তোমার বাবার কাছে যে আমি চির ঋণী, সেই ঋণের বোঝায় কিছুটা হলেও হালকা করে চেষ্টা করছি কেবলমাত্র। আঙ্কেল, আপনি আমার জন্য অনেক করেছেন, কিন্তু আমি আপনার কাছ থেকে এর চেয়ে বেশি নিতে পারবো না। আপনি বাবার ঋণ শোধ করতে গিয়ে আমায় ঋণী বানিয়ে ফেলছেন। আমি এই ঋণগুলো কিভাবে মেটাবো? আঙ্কেল, আপনি আমায় আরেকটা উপকার করে দিতে পারবেন? কি বলো? আমাকে একটা ছোটোখাটো জবের ব্যবস্থা করে দিতে পারবেন? জব করলে তুমি পড়ালেখা করবে কিভাবে? না, তোমার জব করা লাগবে না। তুমি ভালো স্টুডেন্ট, তুমি বরং দুটো টিউশনই করাও। আচ্ছা, আমি তোমার দুজন স্টুডেন্টের ব্যবস্থা করে দেবো। তোমার নিজের পড়ার পাশাপাশি তাদেরকে পড়িয়ে দিও। ঠিক আছে আঙ্কেল। আর হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি, কাল তোমার আন্টি আর লিমা আসছে। আঙ্কেল, খাদিজাকে? খাদিজা হচ্ছে আমার মেয়ে, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। কাল ওর সাথে তোমার পরিচয় করে দেবো। জি আঙ্কেল। খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। এখানে আসার পর আঙ্কেল আমায় বেশ কিছু টাকা দিয়েছিলেন, সেগুলো দিয়ে কিছু শপিং করতে হবে। আঙ্কেলের বাড়ি এভাবে থাকা যাবে না, আর এভাবে বিশ্ববিদ্যালয়ে যাওয়াও যাবে না। তাই ভাবলাম কাল সকালেই মার্কেট যাব। রাতে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালে আঙ্কেলের সাথে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। এরপর কিছু কেনাকাটা করে বাড়ি ফিরলাম। কলিং বেল বাজিয়ে বাইরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে দিল। আমি তাকিয়ে তো অবাক। এ কি মানুষ নাকি সাক্ষাৎ কোনো রূপকথার পরী? দরজার ওপাশে যেন কোনো রূপকথার পরী দাঁড়িয়ে আছে। তার চোখ, তার ঠোঁট, ঘন কালো চুল, টোল পড়া গাছ, যেন তার কোনো তুলনাই হয় না। ও হ্যালো। ও হ্যাঁ, বলুন। ওর কথায় ধ্যান ভাঙল মাসুদের। কে আপনি? আর এখানে কি চাই? হুম হুম। জি, আমি এই বাড়িতেই থাকি। ওই, এটা আমাদের বাড়ি। হতে পারে, কিন্তু আমি এখানেই থাকি। ভেতর থেকে পলাশ বলল, কি এলো রে মা? চিনি না বাবা। আরে এ তো মাসুদ। লিমা, এ হলো মাসুদ, আমাদের সাথেই থাকবে। আর মাসুদ, এ হলো লিমা, আমার মেয়ে। আসুন, ভিতরে আসুন। আমি বাড়ির ভেতরে গেলাম। রাতে খাবার টেবিলে আন্টির সাথে আমার পরিচয় করিয়ে দিল। সবাই আমায় মেনে নিল, কিন্তু লিমার দিকে দেখে মনে হলো ও খুশি নয়। যাই হোক, আমি এই ব্যাপারটাকে বেশি পাত্তা দিলাম না। কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু হয়ে গেল। আজ প্রথম ক্লাস, তাই সকাল সকাল ফ্রেশ হয়ে সবার সাথে ব্রেকফাস্ট করে ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম। শহরে আমার মতো একটা গ্রামের খ্যাত এতিম ছেলে কখনো কখনো নিজের কাছেই অদ্ভুত মনে হয়, কারণ আমার মতো একটা এতিম ছেলের এমন অবস্থায় অবস্থান করা সত্যিই যেন কাল্পনিক মনে হয়। যাই হোক, ক্লাসে গেলাম। অনেক নতুন মুখ। প্রথম ক্লাসে শেষ সবার সাথে পরিচয় করিয়ে দিল, কিন্তু কোনো বন্ধু হলো না। ব্যাপারটা আমার কাছে স্বাভাবিক। যেই মানুষটার পরিচয় আমি একজন এতিম, যে অন্যের আশ্রয়ে থাকে এবং নিজের কোনো পরিচয় নেই, সেই মানুষটার সাথে কেই বা বন্ধুত্ব করতে চায়। যেখানে অন্যেরা বলছে আমার বাবা ডাক্তার, আমার বাবা অধ্যাপক, আমার বাবা বড় ব্যবসায়ী। কি নিয়তি! যাক সে কথা। ক্লাস করে বাইরে এসে বসলাম। মনে করতে লাগলাম সেই দিনগুলি। তখন আমার বয়স ছিল 5 বছর। কতটা ভালো ছিল সেই দিনগুলো। মা নিজ হাতে আমায় খাইয়ে দিত, রাতে আমায় ঘুম পাড়িয়ে দিত। মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকতাম। মা আমায় অনেক গল্প শোনাতো। বাবা আর আমি দুজনে মিলে ফুটবল খেলতাম। কিন্তু কপালটা দেখুন, নিয়তি সব ছিনিয়ে নিল আমার কাছ থেকে। বাবা মার মৃত্যুর পর আমার কাকা আমার বাবার সকল সম্পত্তি নিজের করে নেয়। কাকাকে বলেছিলাম আমাকে তোমার কাছে রেখে দাও, আমি অনাথ আশ্রমে থাকতে পারবো না, আমি অনাথ নয়, তোমরা আছো আমার। কিন্তু সেদিন তারা আমার কথাগুলো শোনেনি।
ক্ষুধার উপর কোনো অভিযোগ নেই আমার। তিনি আমায় ভালো রেখেছেন। হয়তো মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে, কিন্তু তাদের মিস করিনি। আমি যখন বালিশে মাথা রাখতাম মনে হতো মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার কানে মায়ের কণ্ঠ ভেসে আসতো, যেন মা আমার পাশেই বসে গল্প শোনাচ্ছে। মা বাবার কথা মনে পড়তেই নিজের অজান্তে চোখে পানি চলে আসলো। এখনকার সমাজে একটা জিনিস ভালোই লক্ষ্য করলাম, এখনকার মায়েরা সন্তানদের আর গল্প শোনায় না, খাইয়েও দেয় না। বাবাগুলো সব টাকার পিছনে ছোটে, ভাবে না তার পরিবার চাই তার একটু ফোঁটা সঙ্গ। আর ছেলে মেয়েগুলো বোঝে না মা বাবার সঙ্গ। এদের দেখে মনে হয় যদি আমারও মা বাবা থাকতো হয়তো আমিও এদের মতোই হয়ে যেতাম। তারা নেই বলেই হয়তো আমি তাদের সঙ্গ মিস করছি। যাই হোক, অনেক সময় হয়ে গেছে, বাড়ি ফিরে আসলাম। অবশ্যই আমার বাড়ি নয়, পলাশ আঙ্কেলের বাড়ি, যার ছাদের নিচে খোদা আমার মাথা রাখার জায়গা করে দিয়েছে। আজ দুপুরে খেতে ইচ্ছে করলো না। আমি আমার রুমে চলে গেলাম, ফ্রেশ হয়ে বই নিয়ে বসে পড়লাম। আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধু হলো এই বইগুলোই। এরা কখনো আমার সঙ্গ ছাড়েনি। রাতে লিমা আমায় খাবারের জন্য ডাকলো। আমি জানি লিমা ইচ্ছা করে আমায় ডাকে না, আঙ্কেলের আদেশের ফলে অনিচ্ছা সত্ত্বেও আমায় ডাকতে হয়। খাবার টেবিলে চলে গেলাম। বাবা মাসুদ, তোমার জন্য দুটো টিউশনির ব্যবস্থা করেছি। পাশের 22 নম্বর বাড়িতে একটা ছেলে আছে, ইন্টার ফার্স্ট ইয়ারের, খুব ভালো ছাত্র। তুমি জাস্ট ওকে একটু গাইড করবে। জি আচ্ছা। আর আরেকজন হচ্ছে আমাদের লিমাকে। কি, লিমাকে? কিন্তু আঙ্কেল, লিমাকে তো আপনি নিজেই আমার থেকে ভালো গাইড করতে পারবেন। আর লিমার কোনো জায়গায় সমস্যা হলে এমনিও আমার কাছ থেকে দেখে নিতে পারবে। তার জন্য ওকে আমার কাছে টিউশনি দেওয়ার লাগবে কেন? আমি জানি আমি নিজেও লিমাকে গাইড দিতে পারবো, কিন্তু সারাদিন ক্লাস করে আমার খুব ক্লান্ত লাগে, তাই আর লিমাকে সময় দেওয়া হয়ে ওঠে না। আর এবার ওর ইন্টার পরীক্ষা রয়েছে, তাই তুমি ওকে গাইড করো। আমি জানি তুমি ওকে গাইড করলে ও ভালো রেজাল্ট করবে। তুমি না করো না বাবা। আমার আর কিছু বলার থাকে না, তাই মেনে নিতে হয়। পরদিন থেকে পাল্টে যায় আমার রুটিন। সকালে বেরিয়ে যাই টিউশনি পড়ানোর জন্য, তারপর সেখান থেকে ক্লাস শেষ করে বিকেলে বাড়ি ফেরা এবং সন্ধ্যায় লিমাকে পড়ানো। লিমাকে দেখলেই যেন নিজের অজান্তেই ওর মায়ায় জড়িয়ে যেতে ইচ্ছে করে। আমি দিন দিন ওর মায়ায় নিজেকে জড়িয়ে ফেলছি। ওর মুখটা আমায় খুব টানে, মনে চাই আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দিই, কিন্তু পারলাম না, কারণ লীনা আমায় একদমই সহ্য করতে পারে না। আমি যেন ওর চোখের কাঁটা। যাই হোক, ওর প্রতি আমার নীরব ভালোবাসা কোনো দিন প্রকাশ করতে পারবো না জানি। আমি জানি এই ভালোবাসা কখনো বাস্তবের রূপ নেবে না। কোনো বাবাই তার মেয়েকে কি করে একটা অনাথ ছেলে হাতে তুলে দেবে, যার মাথা গোজার জন্য নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। তবুও আমার মনটাকে মানাতে পারিনি। ওর মুখটা দেখলেই যেন আমার সকল বাধাগুলোই দুর্বল হয়ে যায়। আমি যেন হারিয়ে যেতে চাই ওর মাঝে। দিনগুলো ভালোই কাটছে। এখন আমার একটা ভালো বন্ধুও হয়েছে। ওর নাম তারিকুল। বড়লোক বাবার একমাত্র সন্তান, কিন্তু সাধারণ থাকতে পছন্দ করে। আর ওর এই সাধারণতার কারণেই ও আমার সাথে বন্ধুত্ব করে। ও যদি অন্য সব বড়লোক বাবার ছেলেদের মতো হতো তবে হয়তো কোনো দিন আমার পাশেও আসতো না। ছেলেটা অনেক ভালো। ও কিছুটা আমার মতোই অনাথ। কিছুটা অনাথ বলার কারণ আছে, ছোটোবেলায় মাকে হারায়। আর বাবা যদিও ওর কথা ভেবে বিয়ে করেনি, কিন্তু সম্পদ উপার্জনের নেশায় নিজের সন্তানকে সময় দিতে পারে না। তাই ও কিছুটা আমার মতোই। আমরা দুজন একদম ভাইয়ের মতো, খুব কেয়ার করে আমার। সকালে ফ্রেশ হয়ে টিউশনি করিয়ে ক্লাসের উদ্দেশ্যে রওনা দিলাম। টিউশনির কারণে সকালে ব্রেকফাস্ট করা হয় না। ইউনিভার্সিটিতে পৌঁছাতেই তারিকুলের সাথে দেখা। কি রে ভাই, কি খবর? হ্যাঁ রে ভাই, ভালো। তোর কি খবর? এই তো ভাই, পুরাই ঝাঁকানাকা। চল ক্যান্টিনে চল, কিছু খেয়ে আসি। না রে ভাই, ভালো লাগছে না, তুই যা। আমি জানি তুই সকালে কিছু খাসনি, চল। দেখ তারিকুল, তুই কেন আমাকে নিয়ে এত চিন্তা করিস বল? কারণ তুই আমার বন্ধু না, তুই আমার ভাই। চল, আমি এখনো কিছু খাইনি, চল ব্রেকফাস্ট সেরে আসি। চল। তারিকুল যতক্ষণ পাশে থাকে খুব ভালো সময় কাটে আমার। খোদার কাছে আর কী বা চাওয়ার থাকতে পারে, না চাইতেই সব দিয়ে দিল আমায়। সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। ক্লাস শেষ করে তারিকুলের সাথে একটু ঘুরে বাড়ি চলে আসলাম। ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিলাম, আর সন্ধ্যায় লিমাকে পড়াতাম। এভাবেই চলতে থাকে আমার দিন। দিন দিন লিমাকে অনেক ভালোবেসে ফেলি।
কিন্তু কোনোভাবেই আমি তা প্রকাশ করিনি বা প্রকাশ করার চেষ্টাও করিনি। শুধু নীরবে ভালোবেসে গেছি। কিন্তু লিমার কাছে আমার কোনো পরিবর্তন হয়নি। ও এখনও আমায় সহ্য করতে পারে না। একান্ত ঠেকাই না পড়লেও আমার সাথে কথা বলে না। এভাবেই চলতে থাকে দিন। দিন কেটে মাস আর মাস কেটে বছর। লিমার পরীক্ষা এখন শেষ। আঙ্কেল চাই লিমাকে বিয়ে দিয়ে দিতে। লিমারও এতে কোনো আপত্তি দেখলাম না। লিমার বিয়ের কথা শুনে নিজের মধ্যেই কেন যেন একটা ব্যথা অনুভব করলাম। হয়তো এটা এতদিনের জমানো ভালোবাসা হারানোর ব্যথা। কিন্তু এখানে আমি কিছুই বলতে পারিনি, কারণ আঙ্কেল আমায় অনেক ভরসা করে। আমায় আশ্রয় দিয়েছে নিজের ঘরে। লিমার জন্য ছেলে দেখা হলো। ছেলে খুব বড় ঘরের, দেশের বাইরে থাকে। লিমারও ছেলেটাকে পছন্দ হয়েছে। বিয়ের আয়োজন করা হলো। বাড়ির সবাই অনেক খুশি, আর সবার খুশি দেখে নিজের মুখেও হাসি রাখার চেষ্টা করছি। দেখতে দেখতে লিমার বিয়ের দিন চলে আসলো। আজ লিমার বিয়ে। লিমাকে দেখে বোঝা যায় ও অনেক খুশি। বাড়ি ভর্তি অনেক লোক। এখন বাড়িতে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। বাড়ি ভর্তি লোক, সবার মুখে হাসি। নিজের একমাত্র মেয়ের বিয়েতে কোনো কমতি রাখেনি পলাশ আঙ্কেল। লিমাও অনেক খুশি নিজের নতুন জীবনের সূচনার কথা ভেবে। আর এই সবার মাঝে একা আমি শুধু অভিনয় করে যাচ্ছি ভালো থাকার। ভিতরটা যেন শেষ হয়ে যাচ্ছে। কিভাবে বলি, আঙ্কেল আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। আমি আপনার কাছ থেকে ওকে ভিক্ষা চাইছি। ওকে প্লিজ আমার হাতে তুলে দিন। যেখানে আমি নিজেই তার বাড়িতে আশ্রয় নিয়ে থাকি। আমি কিভাবে লিমাকে বলি, লিমা আমি অনেক ভালোবাসি তোমায়, আমায় ছেড়ে যেও না। কথা দিলাম শরীরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত তোমায় খুশি রাখার চেষ্টা করব, যেখানে লিমা আমায় দেখতেই পারে না। সত্যি এ যেন এক কঠিন দহন যা আমার ভিতরটাকে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। আজ লিমার বিয়ে হয়ে যাওয়ার পরই আমি আঙ্কেলের বাড়ি ছেড়ে চলে যাব ঠিক করলাম। এখন চলে গেলে আঙ্কেল নিজেও খারাপ ভাববে, তাই বিয়ের অনুষ্ঠানে সর্বদাই আঙ্কেলের সঙ্গ দিতে লাগলাম। এদিকে বর আসার সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু বরের কোনো খোঁজ নেই। আঙ্কেল অনেক ফোন দিচ্ছে, কিন্তু বরের বাড়ির লোকজন কেউ ফোন তুলছে না। বরের বাড়ি থাকা আমাদের এক লোকের দ্বারা জানতে পারা গেল বর নাকি বিদেশে অনেক বেআইনি কাজ করত, যার কারণে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। এই খবর পাওয়া মাত্রই বিয়ে বাড়ির আনন্দ যেন মুহূর্তের মধ্যেই হারিয়ে যায়। আঙ্কেল ভেঙে পড়েন। নিজের একমাত্র মেয়েকে কিনা এমন একটি ছেলের হাতে তুলে দিতে যাচ্ছিলেন যে নিজেই অসৎ। সে কিনা নিজেই নিজের মেয়ের জীবন ধ্বংস করতে যাচ্ছিলেন। আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। আন্টিরও মন খারাপ নিজের একমাত্র মেয়ের বিয়ে এভাবে ভেঙে যাওয়ার কারণে। আঙ্কেলকে আমি ধরে একটি সোফায় বসিয়ে দিলাম। সে কিছুক্ষণ চুপচাপ বসে ভাবলেন, তারপর উঠে সবার সামনে যা ঘোষণা করলেন তার জন্য আমি কোনো রকমই প্রস্তুত ছিলাম না। শান্ত হন আপনারা। আল্লাহ আমার মেয়ের জীবনটা ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছেন। শুধু কেরিয়ার দেখেই আমি আমার মেয়েটাকে এক অনাথ ব্যক্তির হাতে তুলে দিতে যাচ্ছিলাম। কখনো খোঁজ নিইনি ছেলেটা কেমন। আল্লাহ আমার চোখ খুলে দিয়েছেন। কেরিয়ার তো মানুষ তৈরি করে, আর সেই মানুষটার যদি একটা মন থাকে তবেই সেই তো প্রকৃত সফল ব্যক্তি। আমি আমার মেয়ের বিয়ে কোনো সম্পদশালী ছেলের সাথে দেব না। এমন একটা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব যে দায়িত্বশীল, সৎ এবং অবশ্যই একজন ভালো মানুষ। আমার মেয়ের বিয়ে আজই হবে। এই অনুষ্ঠানের মাধ্যমেই আমার মেয়ের বিয়ে সম্পন্ন করতে চাই। আর আমার মেয়ের বিয়ে হবে মাসুদের সাথে। পলাশ আঙ্কেল সবার সামনে এমনটা ঘোষণা করলেন। আঙ্কেল কিন্তু আমি কেন? আমার থেকে অনেক ভালো ছেলেও আছে, যাদের ভালো একটা পরিবার আছে। তা বাদ দিয়ে কেন আমার মতো অনাথের হাতে আপনি নিজের মেয়ে তুলে দিচ্ছেন? কে বললো তুমি অনাথ? আমরা তো আছি তোমার। আর আমি জানি আমার লিমার জন্য আমি তোমার থেকে ভালো ছেলে আর একটা বাঁচতে পারবো না। আমাকে যদি নিজের বাবার মতো সম্মান করে থাকো তবে তুমি এই বিয়েতে অমত করো না। কিন্তু আঙ্কেল, লিমা কি আমায় মেনে নিবে? ওকে তো একবার জিজ্ঞেস করে নেওয়া উচিত। লিমা অমত করবে না। ও কখনো আমার কথার অমত করেনি। আমি জানি আজও করবে না। চলো তুমি প্রস্তুত হয়ে আসো, আমি সব আয়োজন করছি। আর কি, আল্লাহ সত্যিই খুব দয়াবান। তার কাছে চাইলে সব কিছুই পাওয়া যায়। খুব খুশি লাগছিল। অবশেষে নিজের ভালোবাসার মানুষটিকেই পেলাম, একটা পরিবারও পেলাম। এখন আর নিজেকে এতিম মনে হবে না। বিয়ে সম্পন্ন হলো। আঙ্কেল ও আন্টি অনেক খুশি।
কিন্তু লিমাকে দেখে মনে হচ্ছে না ও এই বিয়েতে খুশি। এরপর অন্যান্য কার্যক্রম করতে করতে সন্ধ্যা হয়ে গেল। এরই মধ্যে আমি তারিকুলকে খবর দিয়ে দিচ্ছি, আর আমার বিয়ের কথা শুনে ও ছুটে এলো বিয়ে বাড়িতে। সন্ধ্যায় ছাদে বসে ওকে সব ঘটনা খুলে বললাম। যাক দোস্ত, অবশেষে তুই তোর ভালোবাসার মানুষটাকে পেলি। কিন্তু লিমা কি আমায় মেনে নিবে? ও তো আমায় দেখতেও পারে না। এখন তো মেনে নিতেই হবে, কারণ তুই ওর স্বামী। ভাই, মেনে নিলেই ভালো। আরে ধুর, তুই চিন্তা করিস না তো, সব কিছু ঠিক হয়ে যাবে। আর এখন বসে না থেকে যা, তোর ছাত্রী বউয়ের কাছে যা, অনেক রাত হয়ে গেছে। এরপর তারিকুল আমায় জোর করেই বাসর ঘরে ঢুকিয়ে দিল। রুমে ঢুকে দেখি লিমা চুপচাপ বসে আছে, আমাকে দেখেও কোনো কথা বলছে না। আমি গিয়ে লিমার বিছানায় বসতেই, আয় ছোট লোকের বাচ্চা, তুই আমার বেডে বসলি কেন? লিমা এগুলো কি বলছো? আমি তো তোমার স্বামী। স্বামী? আর তুই? আমি তোকে আমার স্বামী মানি না। আরে তুই তো আমাদের বাড়ির চাকর হওয়ারও যোগ্যতা রাখিস না। তাহলে আমায় বিয়ে করলে কেন? তখন তো না করে দিতে পারতে। তখন না করলে বাবার সম্মান নষ্ট হতো, তাই তোকে বিয়ে করলাম। শোন, কখনো আমার কাছে স্বামীর অধিকার ফলাতে আসবি না। আমি তোকে কোনো দিনও স্বামী হিসেবে মানব না। তো কি এভাবেই চলবে নাকি? না, এভাবে চলবে না। আমি তোকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিব, কিন্তু তার আগে তোকে বাবার কাছে খারাপ সাজাতে হবে। কেন? কারণ বাবা তোকে অনেক বিশ্বাস করে, আর তাই আমাদের যদি বিনা কারণে ডিভোর্স হয়ে যায় তবে বাবা আমাকে খারাপ ভাববে। তাই তোকে বাবার সামনে খারাপ সাজাতে হবে, যাতে বাবা নিজেই আমাদের ডিভোর্স দিয়ে দেয়। যা তোমার ইচ্ছা। আমি খাটের থেকে একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লাম। এই ব্যাপারটা আগেই আজ করতে পেরেছিলাম যে লিমা আমায় কিছুতেই মেনে নেবে না, তাই বেশি একটু অবাক হলাম না। পরদিন খুব ভোরে ঘুম ভাঙলো লিমার ডাকে। আই ওঠ, যা খাটে গিয়ে ঘুমা। আহ, এত সকালে ডাকার কি আছে? তোকে ডাকছি কি আর সাধে? যা খাটে গিয়ে ঘুমা, না হলে কেউ দেখে ফেললে সমস্যা হবে। না, এই মেয়ের হিটলারই বুদ্ধি অনেক, সবসময় নিজেকে সেফ রাখার রাস্তা খোঁজে। একবার যখন ঘুম ভেঙে গেছে তখন আর ঘুম হবে না জানি, তাই একদম উঠে পড়লাম। ফ্রেশ হয়ে একটু বই নিয়ে বসলাম। এরপর সকালে সবার সাথে ব্রেকফাস্ট করলাম। অবশ্য আজ একটু জামাই আদর পেলাম, খুব ভালোই লাগলো। কিন্তু কপাল খারাপ, বইয়ের আদর পেলাম না। যাই হোক, ব্রেকফাস্ট সেরে ইউনিভার্সিটিতে চলে গেলাম, যেখানে তারিকুলের সাথে দেখা। কিরে ভাই, কাল তোর বিয়ে হলো আর আজ তুই কি এখানে? কেন ভাই, কোথাও লেখা আছে নাকি বিয়ে হলে পরের দিন ক্লাস করা যায় না? না, সেটা না। আচ্ছা ভাই বল, রাতে কি হলো? আরে বলিস না ভাই, রাতে একটুও ঘুমাতে পারিনি। কি বলিস কি ভাই, তা কি করলি সারা রাত? আরে শালা, তুই যা ভাবছিস তার কিছুই হয়নি। রাতে সোফায় শুতে হয়েছিল, তাই ঘুমাতে পারিনি। কি বলছিস এগুলো? শোভায় শুয়েছিস মানে? তোর ভাবি কাল রাতে আমার কাছে কি চেয়েছে জানিস? কি? ডিভোর্স। কি? লিমা আমায় একদমই মেনে নিতে পারবে না। আরে ভাই, তুই চিন্তা করিস না, 6 মাসের আগে তোদের ডিভোর্স হবে না। সুতরাং তোর হাতে 6 মাস সময় আছে। দেখ, লিমার মনে তোর জন্য ভালোবাসা জন্ম নেওয়াতে পারিস কি না। আমি তাই করব। এত সহজে ওর হাত ছেড়ে দেব না। ভাগ্য যখন ওকে আমার কাছে এনে দিয়েছে, আমি আর ওকে দূরে সরে যেতে দেব না। এরপর তারিকুলের সাথে আরও টুকটাক কিছু কথা বলে চলে গেলাম ক্লাস করতে। ক্লাস করে তারিকুলকে বিদায় জানিয়ে চলে এলাম বাড়িতে। বাড়িতে আসার পর আঙ্কেল আমায় যা বলল তার আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তারিকুলের সাথে কিছু কথা বলে বাড়ি চলে আসলাম। বাড়ি আসতেই, বাবা মাসুদ, তোমার টাকা লাগবে, তুমি আমাকে বলোনি কেন? দেখো, এখন তুমি লিমার স্বামী, আমাদের সব কিছুই তোমাদের। তোমার কিছু লাগলে তুমি সোজা এসে আমাকে বলবে। তুমি তা না করে লিমার সাথে রাগারাগি করলে কেন? দেখো বাবা, তুমি আমাদের সব নিয়ে নাও, কিন্তু লিমাকে কষ্ট দিও না। পলাশ আঙ্কেল কথাগুলো বলেই আমার হাতে প্রায় 20,000 টাকা মতো ধরিয়ে দিলেন। আমি কিছুই বুঝতে পারছিলাম না তার কথা। আমি তো কিছুই করিনি বা বলিনি, তবে আঙ্কেল এগুলো কি বললেন আমায়? সোফায় চোখ পড়তেই দেখি লিমা আন্টির কাছে বসে কাঁদছে। তখন কাল রাতে লিমার কথাগুলো মনে পড়ে গেল। আমার বাবা তোকে অনেক বিশ্বাস করে। আগে তোকে বাবার কাছে খারাপ বানাবো, তারপর বাবা নিজেই আমাদের ডিভোর্স করাবেন। এবার বুঝলাম এসব লিমার সাজানো খেলা। আমি ছোট্ট একটা হাসি দিয়ে রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে সোফায় বসলাম। তখনই লিমা রুমে আসলো। কেমন লাগলো আজকের নাটক? ভালোই। তোমার টাকা টেবিলের উপর রাখা আছে।
বয়। আমার বাবার টাকায় তুই হাত দিবি না। আচ্ছা লিমা, আমি তোমায় বলেছি আমি তোমায় ডিভোর্স দিয়ে দেব, তবুও কেন আমি আঙ্কেলের কাছে খারাপ বানাচ্ছ? কারণ তোকে আমি দেখতে পারি না, তোকে দেখলে আমার গা জ্বলে, তাই তোকে এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করছি মাত্র। তোমার যা ইচ্ছা করো, তবে মনে রেখো তুমি যত বড় গর্ত খুঁড়বে একদিন তাতে তোমাকেই পড়তে হবে, এবং সেদিন তুমি হাজার চেষ্টা করেও নিজের খোঁড়া গর্ত থেকে উঠতে পারবে না। কথাটা বলেই আমি রুম থেকে বেরিয়ে পড়লাম। আরে যা যা, বেশি নীতি কথা বলতে আসিস না আমার কাছে। আমি চলে আসলাম ছাদে, বসে বসে ভাবতে লাগলাম, লিমা তো আমায় দেখতেই পারে না, তো ওকে কেন ভালোবাসবো আমি? কেন আমি ওই মানুষটাকে আঁকড়ে বাঁচতে চাইবো যার দুই চোখের কাঁটা আমি? না, লিমাকে মুক্তি দিয়ে দেব, ও যা চাই তাই করুক। কিন্তু আঙ্কেল যদি আমায় বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আমি কোথায় থাকবো? আমার পড়ালেখার খরচই বা চালাবো কী করে? না, যাই হয়ে যাক, আমার পড়ালেখা চালিয়ে যেতে হবে। পৃথিবীতে আমার থাকার জায়গার অভাব হবে না। আর অনাথ হওয়ার পরেও খোদা যখন আমায় এত দূরে এনেছে, তবে বাকি পথটাও আমায় কোনো না কোনোভাবে চালিয়ে নেবে। কথাগুলো ভাবতে ভাবতেই সন্ধ্যা হয়ে গেল। রুমে গিয়ে একটু বই নিয়ে বসলাম। রাতে সবার সাথে ডিনার করে এসে সোফায় শুয়ে পড়লাম। এখন এটাই আমার বেড হয়ে গেছে। একটু কষ্ট হলেও এখন ধীরে ধীরে শুয়ে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আর পলাশ আঙ্কেল আমায় নিউশনই করতে দেয় না। ক্যাম্পাসে পৌঁছাতেই তারিকুলের সাথে দেখা। ভাই কেমন যেন যাচ্ছে তো দিনকাল। হ্যাঁ রে ভাই, ভালো। তোর? আমার আর কি ভাই, সব কিছু থেকেও নেই। এইভাবে ভালো থাকার কোনো মানে হয় না রে ভাই। জীবনটা উদ্দেশ্যহীন হয়ে পড়েছে। জানি না কোন তীরে গিয়ে ভিড়বে আমার জীবন। ভাই মন খারাপ করিস না। আচ্ছা বাদ দে, বল লিমার সাথে তোর কতদূর কি হলো? না রে ভাই, লিমার সাথে আমার কিছুই হবে না। ও আমায় একদমই সহ্য করতে পারে না। ভাই জানিস কতটা ভালোবাসি ওকে, কিন্তু ওকে বোঝাতে পারিনি ওকে বলতে ভালোবাসি। কখনো সুযোগই দেয়নি ও বলার। আমি দূরে সরে গেলেই ও ভালো থাকবে, তাই ভাবছি ও যা চায় তাই হবে। আমি ওকে ডিভোর্স দিয়ে দেব, মুক্ত করে দিব ওকে। কিন্তু ভাই তোর কি হবে? তুই তোকে ভালোবাসিস। ছোট থাকতে আমার একান্ত আপন মানুষ দুটোকে হারিয়ে ফেলেছি। নিজের রক্তও যখন আমায় দূরে ঠেলে দিয়েছিল তখনও আমি বেঁচে ছিলাম। তো এবারও পারবো, বেশি কষ্ট হবে না। আসলে ভালোবাসার মানুষগুলোকে হারাতে হারাতে অভ্যাস হয়ে গেছে। ভাই রে, কিছু বলার নেই তোকে। তোর নিয়তিটা তোকে দিন দিন পাথর বানিয়ে দিচ্ছে। তবে আল্লাহর উপর নিরাশ হোস না, তিনি নিশ্চয়ই তোর জন্য আরও ভালো কিছু রেখে গেছে। হ্যাঁ ভাই, আল্লাহর কাছে অভিযোগ নেই। হয়তো এখন জীবনে কষ্ট আছে, তবে সেই কষ্টগুলো শেয়ার করার মতো একটা ভাইও তো দিয়েছে আমায়। কথাটা বলতেই তারিকুল আমায় জড়িয়ে ধরলো। তারপর আরও কিছু কথা হলো তারিকুলের সাথে। তারপর ক্লাস করতে গেলাম। ক্লাস শেষে তারিকুলকে বিদায় জানিয়ে বাড়ি ফিরলাম। আজও লিমার একটা সাজানো নাটক শুরু। আঙ্কেল আমায় অনেক কিছুই বলল। চুপচাপ থাকলাম, কোনো প্রতিবাদ করলাম না। জানি প্রতিবাদ করে কোনো লাভ হবে না। আমি রুমে চলে আসলাম। বাথরুমের শাওয়ারের নিচে অনেক সময় দাঁড়িয়ে থাকলাম। ভাবতে লাগলাম আমার ভালোবাসার মানুষটাকে। ওর কাজের ফলে মন চাই ঠাট্টিয়ে দুটো চড় মারি, কিন্তু ওর ওই মায়াবী মুখটা দেখলেই নিজের মধ্যে কোনো রাগ ধরে রাখতে পারি না। খুব ভালোবাসি তো ওকে। ও কি আমায় মেনে নিতে পারতো না? কী ক্ষতি হতো আমার একটু ভালোবাসা বুকে জড়িয়ে নিলে? ও কি বোঝে না শত অপমানের পরেও একমাত্র ওর কারণেই পড়ে আছে ওর কাছে? খুব কাঁদতে ইচ্ছে করে, কেঁদে একটু নিজেকে হালকা করতে মন চাইছে। বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু চোখ দিয়ে একটুও পানি বের হচ্ছে না। চিৎকার করতে মন চাইছে। আমি যেন দিন দিন পাগল হয়ে যাচ্ছি। গোসল শেষ করে রুমে এসে বসলাম। কিছুক্ষণের মধ্যেই লিমা রুমে এসে শুয়ে পড়ল। অপলক তাকিয়ে আছি ওই চাঁদ মুখখানার দিকে। কতটা মায়া ভরা এই মুখটাই। যত দেখি যেন মন ভরে না। খুব ইচ্ছে করছে কপালে আলতো একটা ছোঁয়া দিই, কিন্তু কোনো এক অজানা কারণে পারছি না। বিকেল টাইম, তাই বাড়ির বাইরে চলে গেলাম একটু হাঁটতে। রাস্তা দিয়ে হাঁটছি, এমন সময় এই যে মাসুদ ভাইয়া। আমি পেছনে ফিরে, জি আমাকে বলছেন? জি ভাইয়া। বলুন। ভাইয়া আমি সালমা, আপনার একবার জুনিয়র। আসলে ভাইয়া একটা কথা বলার ছিল, কিন্তু কিভাবে যে বলি। আরে বলো, সমস্যা নাই। চলুন ভাইয়া, হাঁটতে হাঁটতে বলি। বলো। তারপর দুজনে হাঁটতে লাগলাম।
মেয়েটি হয়তো এমন কিছু বলতে চাইছে যা বলতে একটু একটু ভয় পাচ্ছে। বলো, কি বলতে চাও? আসলে ভাইয়া, আমি তারিকুলকে ভালোবাসি, কিন্তু ওকে কিছুতেই বলতে পারছি না। আপনি ওর বেস্ট ফ্রেন্ড, প্লিজ একটু হেল্প করুন। এ কথা তো তুমিও তারিকুলকে বলতে পারো। ভাইয়া, খুব ভয় পাই, যদিও আমায় না করে দেয় আমি মরেই যাব। অনেকটা ভালোবেসে ফেলেছি। আচ্ছা, কাল ক্যাম্পাসে এসো, আমি ব্যবস্থা করে দেবো। ধন্যবাদ ভাইয়া, আমি জানতাম আপনি আমায় না করবেন না। ভাইয়া, আপনার নাম্বারটা একটু দেবেন? সরি, আসলে আমি ফোন ইউজ করি না। ও আচ্ছা, তাহলে ভাইয়া আজ আসি, কাল ক্যাম্পাসে দেখা হবে। বাই। মেয়েটি চলে গেল। খুব সুন্দর মেয়েটি, তারিকুলের সাথে বেশ ভালোই মানাবে। আর মেয়েটির চোখ ও কথা বলার ধরন দেখে মনে হচ্ছে মেয়েটি সত্যি তারিকুলকে ভালোবাসে। যাক, ভালোই হলো, আমার ভাইটারও একটা পথ চলার সাথী হয়ে গেল। সন্ধ্যায় বাড়ি চলে আসলাম। এসে কিছুক্ষণ বই পড়লাম, তারপর ডিনার করে সোফায় এসে শুয়ে পড়লাম। এখন আর বাড়ির কেউ আমার সাথে বেশি একটা কথা বলে না। এখন সবাই আমাকে খারাপ ভাবতে শুরু করেছে। যাক, বাদ দিছে কথা। সকালে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম ক্যাম্পাসে। আজ উঠতে একটু দেরি হওয়ায় ব্রেকফাস্ট করাই হলো না। চলে আসলাম ক্যাম্পাসে। না খেয়েই ক্যাম্পাসের দিকে রওনা দিলাম। ক্যাম্পাসে পৌঁছাতেই তারিকুলের সাথে দেখা। এই একটা মানুষই এখন আমার একটু কেয়ার করে। এই তো ভালো। তোর? আমিও ভালো। আচ্ছা তারিকুল, তুই কারোর সাথে প্রেম করিস না কেন? ভাই, আজকাল প্রেম ভালোবাসা বলতে কিচ্ছু নেই রে। যা আছে সব স্বার্থ উসুল করার জন্য একটি প্রক্রিয়া। এখানে সত্য করে ভালোবাসার কোনো দামই নেই। তবুও তোর এমন একজনকে খোঁজা উচিত ছিল যে তোর কেয়ার করবে, তোকে ভালোবাসবে, তোর সুখ দুঃখের ভাগিদার হবে। আমার সুখ দুঃখের ভাগিদার তো তুই আছিস ভাই। দেখ, তবুও তোর উচিত কারোর সাথে ঘর বাঁধা। আমার এটাই একমাত্র তোকে তোর এই অবস্থা থেকে মুক্তি দিতে পারবে। কিন্তু ভাই, আজকাল কাউকে বিশ্বাস করতে খুব কষ্ট হয়। আর জানিস তো, বিশ্বাস জিনিসটা নষ্ট হলে কতটা কষ্ট লাগে। আরে ভাই, এমনও তো কেউ থাকতে পারে যে তোকে তার জীবন থেকেও বেশি ভালোবাসে। নেই রে ভাই, আমার জীবনে এমন কেউ নেই। চল আমার সাথে। কই যাবি? আগে চল তো। এরপর ক্যাম্পাসে সালমাকে খুঁজতে লাগলাম। ওই তো সালমা, ওই সালমা, দাঁড়াও। আমার সাথে তারিকুলকে দেখে সালমা অপ্রস্তুত হয়ে গেল। কিছুটা লজ্জা পাচ্ছে, তা ওকে দেখেই বোঝা যাচ্ছে। আমি তারিকুলকে নিয়ে সালমার কাছে গেলাম। সালমা, কাল আমাকে যে কথাগুলো বলেছিলে তা এখন তারিকুলকে বলে ফেলো। সালমা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাই দেখে আমি বললাম, চল তারিকুল, সালমা মনে হয় তোকে কিছু বলবে না। সালমাকে শুনিয়ে আমি তারিকুলকে নিয়ে হাঁটতে শুরু করলাম। এইবার সালমা মুখ খুলল। ভাইয়া, আমার খুব লজ্জা করছে। এসব বিষয়ে চুপ থাকলে তার জন্য অনেক বড় কিছু হারাতে হয়। তাই বলছি তাড়াতাড়ি বলে ফেলো। আমি ওই সাইডে যাচ্ছি, তুমি ওর সাথে কথা বলো, দুজনে একসাথে এসো। আমি সালমা তারিকুলকে কথা বলার সুযোগ করে দিয়ে চলে আসলাম। কিছু বলবেন? বলবো। কি বলবেন বলুন। আসলে বলুন। তারিকুল, আমি তোমাকে ভালোবাসি। কি? তুমি তোমাকে ঠিকভাবে চেনো না, আর আমি তো তোমার নামটাও আজকে জানলাম। কিভাবে হলো এসব? আসলে তোমায় প্রথম দেখাতেই ভালো লেগে যায়, তারপর তোমায় ফলো করতে শুরু করি। তুমি সবার থেকে আলাদা এবং খুব ভালো, তাই তোমায় ভালোবেসে ফেলি। আবেগ? এসব আবেগ ছাড়া আর কিচ্ছু নয়। কিছুদিন আমার সাথে থাকলে এই আবেগ আর ধরে থাকবে না। আমার ব্যাপারে জানার আগ্রহকে তুমি ভালোবেসে ফেলেছ। একে অপরের মনের কথা বুঝতে পারার শক্তিকেও ভালো বন্ধুত্ব বলে। আর ভালোবাসা তো আরও গভীর একটা প্রতিক্রিয়া। ওয়াও, আমি আবার তোমার উপর লাড্ডু হয়ে গেলাম। আচ্ছা যাও, ভালোবাসার নাম দিলাম না, অন্তত তোমাকে বোঝার সুযোগ দাও, তারপর বাকিটুকু দেখা যাবে। ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু। এখন চলো, মাসুদ বসে আছে। এরপর ওরা আমার কাছে আসলো। কী রে তারিকুল, তাহলে মনের মানুষ পেয়ে গেলি? না রে, এখন অনেক বড় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তোমার বোনকে। আরে, আমার বোন ঠিকই করে নিবে, কোনো ব্যাপার না। কি বলো সালমা? জি ভাইয়া। তারপর একসাথে বসে কিছুক্ষণ কথা বললাম। জানতে পারলাম সালমা সম্পর্কে। বড় লোকের মেয়ে, কিন্তু অহংকার নেই। আমাদের মতোই সাধারণ জীবনযাপন করতে ভালোবাসে। কিছুক্ষণ কথা বলার পর তারিকুল একটা দরকারের ফলে আমাদের মাঝখান থেকে উঠে গেল। তারপর আমি আর সালমা। তা ব্যাপার কত দূর? আর বললেন না ভাইয়া,
আপনার বন্ধু আজ তো একটা খাটাস। এত ভালোবাসি তবু বিশ্বাস করতেই চায় না, না পেরে বন্ধু হয়ে থাকতে হচ্ছে। ওর বন্ধুত্বটাই অনেক। আর হ্যাঁ, ওর মনে জায়গা করার সকল সুযোগ আমি করে দিব, চিন্তা নেই। ধন্যবাদ ভাইয়া। শোনো একটা কথা, তোমার ফলে যদি কোনো কারণে আমার ভাইটা কষ্ট পায়, তবে আমি কিন্তু তোমায় ক্ষমা করব না। ভাইয়া, আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমি এমন কোনো কাজ করব না যাতে ও কষ্ট পায়। ধন্যবাদ। তারপর আমি সালমাকে তারিকুলের পছন্দ অপছন্দ সম্পর্কে সব বলতে লাগলাম। এরই মধ্যে তারিকুল চলে আসলো। ভাই, এটা রাখ। মোবাইল কেন? ভাই তোকে অনেক মিস করি, রাখ না। ভাইতে দেওয়া একটা জিনিস। আচ্ছা ঠিক আছে দে। তারিকুল ফোনটাই নিজের নাম্বার করে দিল। তারপর সালমাও আমার নাম্বার নিল। তারপর তিনজনে কিছুক্ষণ গল্প করে তারপর আমি আর তারিকুল ক্লাসে গেলাম, আর সালমা নিজের ক্লাসে গেল। ক্লাস শেষ করে বাড়ি ফিরলাম। বাড়ির ভিতরে ঢুকতেই তোকে কত বিশ্বাস করতাম, আর তুই আমার মেয়েটাকে ঠকাচ্ছিস। তোকে বলেছিলাম তোর যা লাগে সব নিয়ে নে, কিন্তু আমার মেয়েটাকে কষ্ট দিস না। কিন্তু তুই এতটা নিস আগে জানতাম না। বাবা, আমার অপরাধ। এমন ভাব দেখাচ্ছিস যেন কিছুই জানিস না। এটা কি? বলেই আমাকে একটা ছবি দেখালো, যেখানে সালমা আমায় জড়িয়ে ধরেছে। আমি তো আকাশ থেকে পড়লাম। সালমা কখনোই আমার এতটা কাছে আসেনি, আর ওকে তো আমি বোন মনে করি। বাবা বিশ্বাস করেন, এগুলো কিছুই সত্য না। আমি নিজেও আজ তোকে এই মেয়েটার সাথে দেখেছি, আবার মিথ্যা বলছিস? লজ্জা করে না? তোকে বিশ্বাস করে আমার মেয়েটা তোর হাতে তুলে দেওয়াই ছিল আমার সব থেকে বড় ভুল। আমি নিজেই আমার মেয়ের জীবন নষ্ট করে দিলাম। তোকে বিশ্বাস করে আমার বাড়িতে ঠাঁই দেওয়াই ছিল আমার বড় ভুল। আরে তোর বাবা মা তো অনেক ভালো ছিলেন, তুই এমন কেমনে হলি? বাবা, ওকে কিছু বলবে না। ভালো হোক খারাপ হোক, ও আমার স্বামী। ওকে কিছু বললে আমার খারাপ লাগে। দেখ দেখ, আমার মেয়েটাকে দেখ, তোকে কতটা ভালোবাসে, তবু তুই কি করে ওকে ঠকাচ্ছিস? বাবা, ওকে যদি তুমি আর একটা কথা বলো তো আমি ওকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। যতটা না কষ্ট হচ্ছে লিমার বাবার কথাই, তার চেয়ে বেশি অবাক হচ্ছে লিমার আচরণে। লিমা আমার হাতটা ধরে রুমে নিয়ে গেল। রুমে এসেই দরজা আটকে দিল। কি রে ছোট লোকের বাচ্চা, কেমন লাগলো আজকের অভিনয়? লিমার উপর এতটাই রাগ উঠে গেল যে ঠাস করে একটা বসিয়ে দিলাম ওর গালে। আমি তো বলেই দিয়েছিলাম তোকে মুক্তি দিয়ে দেব, তবে কেন এমন করছিস? কারণ তোকে শুধু আমার জীবন থেকে নয়, আমার বাড়ি থেকে বের করতে চাই। এটাই যদি তোর উদ্দেশ্য হয়, তবে কাল থেকে তুই আর এই ছোট লোকের বাচ্চাটার মুখ দেখতে পারবি না। চলে যা, মুক্ত কর আমায়। বলেই রুম থেকে চলে গেল লিমা। আমি ছাদে চলে আসলাম। আমি কি করলাম? আমি লিমাকে চড় মারলাম? কি করব আমি? আর আমি লিমার কাছে এতটাই বিরক্তিকর? পলাশ আঙ্কেলও আমায় ভুল বুঝলো। কেউ বিশ্বাস করলো না আমার কথা। ঠিক আছে, লিমা যখন চায় তবে চলেই যাব, থাকবো না ওর চোখের সামনে। ভালো থাকুক ও। ছাদে দাঁড়িয়েই সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। রাতেও কেউ আমায় খাবারের জন্য ডাকলো না। আজ সারাদিন কিচ্ছু না খাওয়ায় মাথা ব্যথা খুব করছে। হঠাৎ করেই ছাদে মাথা ঘুরে পড়ে গেলাম। কিছুক্ষণ পর শরীরে পানি পড়ায় জ্ঞান ফিরল। চোখ খুলে দেখি বৃষ্টি হচ্ছে। আমি রুমে চলে গেলাম। মাথাটা এখনও ঝিনঝিন করছে। পড়ার টেবিলে বসে লিমার জন্য একটা চিঠি লিখলাম, যে আমার না বলা কথাগুলো লিখে রেখেছিলাম লিমার জন্য। তারপর খালি হাতেই বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। সকালে ঘুম থেকে উঠে আর সোফায় মাসুদকে দেখতে পেল না লিমা। ও ভাবছে হয়তো বাইরে গেছে। তারপর তার স্বাভাবিক কাজগুলো করতে লাগলো। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। এখনও মাসুদের দেখা পায়নি লিমা। তখনই গতকালের কথাটা মনে পড়ে গেল। কাল থেকে আর এই ছোট লোকের বাচ্চাটার মুখ দেখা লাগবে না তোমার। তার মানে কি মাসুদ সত্যি সত্যি চলে গেছে? যাক, ভালো হয়েছে, আমি বেঁচে গেলাম। কথাগুলো ভাবতে থাকে লিমা। এরপর সবার সাথে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল লিমা। বাড়িতে কেউ মাসুদের কথা একটাবার জিজ্ঞাসাও করলো না। আজ লিমার ঘুম আসছে না। আচ্ছা, আমি মাসুদের সাথে কেন খারাপ ব্যবহার করলাম? আমি তো ওকে মেনেও নিতে পারতাম। আর তাছাড়া মাসুদের সাথে তো আমার বিয়ে হয়ে গিয়েছে, ওকে কেন এতটা অপমান করলাম? আবার ভাবে, আরে দূর, কোথাকার কে, তার জন্য এতটা কি ভাবছি? আমি যার বিষয় কিছুই জানি না তার জন্য কেন এত চিন্তা করব? যাক, আপদ বিদায় হয়েছে, ভালোই হয়েছে। এইসব ভাবতে ভাবতে রাতে ঘুমিয়ে পড়ল লিমা।
সকালে উঠে ফ্রেশ হয়ে নিচে গেল। মাসুদের আজও কোনো খোঁজ নেই। লিমার আজ কিছুই ভালো লাগছে না, কিছু যেন একটা খুব করে ভাবাচ্ছে ওকে। আচ্ছা, মাসুদের সাথে কি এমনটা করা ঠিক হলো? না না, ও তো আমায় জোর করে বিয়ে করেনি, বাবাই ওকে বাধ্য করেছে এই বিয়েতে। কিন্তু ওকে এত অপমান করার পরও কেন কোনো প্রতিবাদ করলো না? আচ্ছা, আমি কেনই বা ওকে সহ্য করতে পারছিলাম না? মনে মনে লিমা এখন মাসুদকে মিস করতে শুরু করেছে। 2 বছর একসাথে থাকার ফলে কিছুটা ভালো লাগা তো কাজ করেই। তারপর তাদের বিয়ে 3 মাস সম্পূর্ণ হয়েছে। 3 মাস এক ছাদের নিচে থাকলে একটু তো মায়া জন্মাবেই, যতই একে অন্যকে সহ্য করতে না পারুক। লিমা ব্রেকফাস্ট করে রুমে গেল। না, কিছুই ভালো লাগছে না ওর। মন খারাপ করে খাটের উপর বসে পড়ল। তার চোখের সামনে পড়ে আছে একটা টেবিল। মাসুদ এই টেবিলটায় বসে পড়তো। লিমা কি যেন মনে করে টেবিলটার কাছে গেল। খুব সুন্দর গুছানো একটা টেবিল, বইগুলো আগের মতোই পড়ে আছে, কিন্তু এগুলো পড়ার মানুষটাই নেই। হঠাৎই তার চোখে পড়ল কলম দিয়ে চাপা দেওয়া একটা কাগজ। লিমা কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। লিমা, আমি জানতাম যে আমি তোমার কাছে এতটাই বিরক্তিকর। জানো লিমা, প্রথম যেদিন তোমায় দেখেছিলাম যেন আমার মনে হয় সেখানেই সময়টা থেমে গিয়েছিল। আমি তোমার মাঝেই হারিয়ে গিয়েছিলাম। প্রথম দেখায় তোমার মায়ায় জড়িয়ে পড়েছিলাম। তারপর যখন জানলাম তুমি পলাশ আঙ্কেলের মেয়ে, আমি সেই মায়া কাটিয়ে ফেলার চেষ্টা করছিলাম। কিন্তু রোজ সকাল বিকাল যখনই তুমি আমার সামনে আসতে, আমার মন যেন আর আমার বাধা মানতে চাইতো না। কি যেন একটা আকর্ষণ করতো আমার মনটাকে। তুমি চোখের সামনে থাকলে মনে হাজারো কল্পনার সৃষ্টি হতো, যার মূলটা তুমি ছিলে। তবুও চেষ্টা করতাম তোমার থেকে দূরে থাকার। আমি জানতাম তুমি আমায় একদমই সহ্য করতে পারতে না, আর এখনও পারো না। তাই নিজেকে আড়াল করে রাখতে চাইতাম তোমার থেকে। খাবার টেবিলে যখন তুমি আমার সামনে বসতে, আমার চোখ দুটো আমার সাথে বেইমানি করতো। শুনতো না আমার কোনো কথা, তোমার দিকেই চেয়ে থাকতো অপলক। এরপর আঙ্কেল যখন তোমায় পড়ানোর কথা বলল, আমি আঙ্কেলকে অনেকভাবেই না করেছি, কিন্তু তার সাথে পারিনি। জানো লিমা, তুমি যখন মন দিয়ে পড়তে তখন দুটি চোখ যেন তোমার দিকেই চেয়ে থাকতো। আমি পারতাম না তাদের ফেরাতে। আস্তে আস্তে মনের মধ্যে তোমায় নিয়ে হাজারো স্বপ্ন দেখতে থাকি, যদিও জানতাম এগুলো কখনোই সত্যি হবার নয়। মিথ্যেই হোক, তবুও যেন মনে শান্তি পেতাম। আমি বলতে চাইতাম আমার মনের কথা, কিন্তু পারিনি মুখ ফুটে বলতে। লিমা, ভালোবাসি, হ্যাঁ ভালোবাসি তোমায়, অনেক ভালোবাসি, কিন্তু বলার সুযোগ পাইনি। হয়তো সেই সুযোগটা তুমি আমায় দাওনি, তবুও তোমায় নীরবেই ভালোবেসে যেতাম। এতেই ছিল পরম শান্তি। লিমা, যখন তোমার বিয়ে ঠিক হলো তখন যেন আমার ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু আমি আগের থেকেই জানতাম তোমায় পাওয়া আমার দ্বারা সম্ভব না, কারণ আমি তো অনাথ, তাই না? কি আছে আমার, কি দিয়ে স্বপ্ন দেখাবো তোমায়? সবার খুশির মাঝে আড়াল হয়ে গিয়েছিল সেদিন আমার বোবা কান্না। কিন্তু পরে যখন বরের সমস্যার পর আঙ্কেল তোমার সাথে আমার বিয়ের কথা বললো, তখন সময়টা আমার কাছে স্বপ্নের মতো লাগছিল। আমি জানতাম তুমি কখনোই আমায় মেনে নিবে না, তাই বিয়েতে তোমার মত জানতে অনেকবার বলেছিলাম আঙ্কেলকে, কিন্তু তিনি আমার কথা শোনেননি। তোমায় ভালোবাসি ঠিকই, কিন্তু তোমার মনের বিরুদ্ধে আমি তোমায় কখনোই পেতে চাইনি। জানো লিমা, যখন তোমার সাথে আমার বিয়ে হচ্ছিল আমার মনে হচ্ছিল আমি যেন আর অনাথ নাই, আজ থেকে আমারও একটা পরিবার হলো। কিন্তু দেখো, এটাও আমার কপালে সইল না। ছোট থাকতে অনাথ আশ্রমে ছিলাম, আঙ্কেল আমায় বিশ্বাস করে এখানে নিয়ে এসেছিল, কিন্তু তা আজ নষ্ট হয়ে গেল। লিমা, জানো, তোমার কোনো প্রতিবাদ করিনি আমি, কোনো প্রতিবাদ করিনি, কারণ আমি আঙ্কেলকে সত্যটা বললে সে তোমায় খারাপ ভাববে। তোমার বাবা, তোমার পরিবার, সেখানে আমি কে? তাই ভাবলাম তুমি ভালো থাকো, আমি সরে গেলাম তোমার জীবন থেকে। জানো লিমা, তোমার অপমানও ততটা কষ্ট পাইনি যতটা লাগতো ছোট লোকের বাচ্চা বললে। জানো লিমা, আমার এক সময় সবই ছিল, কিন্তু নিয়তি আমার কাছ থেকে সব কিছু নিয়ে নিয়েছিল। আমার বাবা ছোট লোক ছিল না। উফ, যাক সে কথা, এই ছোট লোকের বাচ্চাটা আর তোমার সামনে আসবে না। কোনো ভুল করে থাকলে আমায় মাফ করে দিও, আর হ্যাঁ, নিজের খেয়াল রেখো। ইতি, ছোট লোকের বাচ্চা। কাগজটা পড়ে লিমা কিছুক্ষণের জন্য পাথর হয়ে গেল। নিজের ভুলে এমন একটা মানুষকে হারালো যে কিনা তাকে এত ভালোবাসতো। আসলে লিমা মাসুদের ব্যাপারে কিছুই জানতো না। লিমা দৌড়ে নিজের বাবার কাছে চলে গেল। বাবা, মাসুদকে কেন?
বলো প্লিজ। মাসুদ হচ্ছে তোর শহীদ আঙ্কেলের ছেলে। জানিস মা, আমিও অনাথ ছিলাম। তোর শহীদ আঙ্কেল ছিল আমার বেস্ট ফ্রেন্ড। আজ আমি এই পজিশনে একমাত্র তোর শহীদ আঙ্কেলের কারণে। মাসুদ ছোট থাকতে ওর আঙ্কেল আর আন্টি একটি দুর্ঘটনায় মারা যান। তারপর মাসুদ অনাথ আশ্রমেই বড় হয়। আমি ভেবেছিলাম আমি তোর জন্য ভালো ছেলেই নির্বাচন করেছি, কিন্তু কে জানতো ও এমন হবে। আমি নিজেই অজান্তেই তোর জীবনটা নষ্ট করে দিলাম মা। বাবা, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, অনেক বড় একটা ভুল করে ফেলেছি। কী হয়েছে মা, বল আমায়। বাবা, আমি মাসুদের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। কী হয়েছে বলবি তো? এরপর লিমা বাবাকে সবকিছু খুলে বলল। আর মেয়ে হয়ে এমন কাজ করতে পারিস আমি ভাবতেও পারি নাই। আমি ছেলেটাকে কি থেকে কি বলে ফেলছি। মাসুদ এখন কোথায় থাকে? আমি ওর সাথে কথা বলতে চাই। বাবা, মাসুদ কাল থেকে বাড়িতে নেই। বাড়ি নেই মানে? কোথায় ও? জানি না বাবা, ও আমায় ছেড়ে চলে গেছে। আমি ওকে তাড়িয়ে দিয়েছি। তুই কি করে করতে পারলি এমনটা ছেলেটার সাথে? বাবা, তুমি আমার যা করবে করো, কিন্তু আমায় মাসুদকে এনে দাও বাবা, আমায় মাসুদকে এনে দাও। লিমার বাবার মেয়ের উপর প্রচণ্ড রাগ ওঠে, কিন্তু মেয়ের কান্না সে সহ্য করতে পারে না। কাঁদিস না মা, আমি মাসুদের খোঁজ করছি। লিমার বাবা পুলিশকে খবর দেয়। লিমার বাবা জানতো যে তরিকুল মাসুদের বেস্ট ফ্রেন্ড, তাই সে লিমাকে নিয়ে তরিকুলের কাছে চলে যায়। তরিকুলের বাড়ি গিয়ে জানতে পারে তরিকুল সদর হাসপাতালে আছে। তাই লিমার বাবা ও লিমা চলে যায় হাসপাতালে। তারা তরিকুলের কাছে পৌঁছাতেই, তারিকুল বাবা, মাসুদ কোথায়? মাসুদের খবর জানো? ভাইয়া, ভাইয়া বলো মাসুদ কোথায়? প্লিজ ভাইয়া, আমাকে মাসুদের কাছে নিয়ে চলো। লিমা তরিকুলের হাত ধরে কাঁদতে কাঁদতে বলল। তরিকুল এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে, আর কত নাটক করবি লিমা? আমার ভাইটার জীবনটা শেষ করে দিয়েছিস। মাসুদের যদি কিছু হয়, সত্যি বলছি আমি তোকে খুন করে ফেলবো। অনেকটা রাগের সাথেই বলল তরিকুল। ভাইয়া, আপনি আমায় যা করবেন করেন, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আমায় একবার মাত্র একবার ওর কাছে নিয়ে চলুন। তরিকুল কোনো কথা না বলে একটা কেবিনে ঢুকে গেল। লিমা অনুরোধ করতে করতে তরিকুলের পিছনে পিছনে কেবিনটাতে ঢুকলো। ঢুকতেই যেন লিমার মাথায় আকাশ ভেঙে পড়ল। মাসুদ, মাসুদ এখানে শুয়ে আছে কেন? কি হয়েছে ওর? মাসুদ এখানে, কি হয়েছে মাসুদের? লিমা দেখলো মাসুদ বেডে শুয়ে আছে আর মুখে অক্সিজেন মাস্ক লাগানো। মাসুদকে এই অবস্থায় দেখার জন্য একদমই প্রস্তুত ছিল না লিমা। কি করে হলো? কি করে হলো তারিকুল ভাই? আমি জানি না। আগের দিন ক্যাম্পাসে মাসুদকে একটা ফোন কিনে দিয়েছিলাম। রাতে ওর নাম্বার থেকে রাতে কল আসে। তখন একজন অপরিচিত লোক বলে মাসুদের অ্যাক্সিডেন্ট হয়েছে। যদি সেদিন ওকে ফোন না দিতাম, তবে আজ হয়তো মাসুদকে আর পেতাম না। ডাক্তার কি বললো ভাইয়া? ডক্টর ওর সম্পর্কে পরিষ্কার করে কিছুই বলেনি। কখন জ্ঞান ফিরবে কিচ্ছু বলেনি। আমি জানি মাসুদের কিচ্ছুই হবে না, ও ঠিক হয়ে যাবে, ও অবশ্যই ঠিক হয়ে যাবে। লিমাকে রেখে তরিকুল কেবিন থেকে বেরিয়ে গেল। তরিকুলের প্রচণ্ড রাগ হচ্ছে লিমার উপর, কিন্তু কিছু বলতে পারছে না, কেননা লিমা হলো তার প্রিয় মানুষটার ভালোবাসা। তরিকুল বেরিয়ে যাওয়ার পর লিমা মাসুদের কাছে বসলো। আজ নিজের কাছে নিজেকে খুব বড় অপরাধী মনে হচ্ছে লিমার। মাসুদের অবস্থার জন্য নিজেকেই দায়ী করছে লিমা। আজ 3 দিন হয়ে গেল মাসুদের জ্ঞান ফেরেনি। লিমাও এই 3 দিন মাসুদকে রেখে এক মুহূর্তের জন্য কোথাও যায়নি। সবসময় মাসুদের সুস্থতা প্রার্থনা করেছে। লিমার এই রূপ দেখে তরিকুলেরও লিমার উপর থেকে রাগ সরে গেছে। বিকেলবেলা তরিকুল ডাক্তারদের সাথে কথা বলছে আর লিমা বসে আছে মাসুদের মাথার কাছে। সে এক দৃষ্টিতে চেয়ে আছে মাসুদের মুখখানির দিকে। হঠাৎ সে খেয়াল করলো মাসুদের চোখের পাতা নড়ছে। সে চিৎকার করে তরিকুলকে ডাকতে লাগলো। তরিকুল ক্যাবিনে এসে দেখে মাসুদ আস্তে আস্তে চোখ খুলছে। তরিকুল আর লিমা মাসুদের দুই পাশে বসা। মাসুদ চোখ খুলতেই, ভাই, ভাই দেখ, আমি তারিকুল। আমি ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না, প্লিজ আমাকে ছেড়ে যেও না। অন্য পাশ থেকে লিমা মাসুদের হাত শক্ত করে চেপে ধরে। তুই তো শ্বশুর বাড়িতে আছিস, সালা সুইসাইড করতে গেছিলি কেন? কি বলছিস এসব? আমি কেন সুইসাইড করতে যাব? তো তোর এই অবস্থা কি করে হলো? দাঁড়া, মনে করে নিচ্ছি। দিন রাতে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। বাইরে বৃষ্টি হচ্ছিল আর স্বাভাবিক কিছু না খাওয়ার ফলে ভালো করে চলতে পারছিলাম না।
হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছিলাম কিছুই বলতে পারছিলাম না, চোখে ঝাপসা দেখছিলাম। হঠাৎ কি যেন একটা এসে প্রচণ্ড জোরে ধাক্কা মারে, তারপর আর কিছুই মনে করতে পারছি না। আমার জন্যই সব কিছু হয়েছে, তুমি আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। তারিকুল, ওকে চলে যেতে বল। আমি যাব না, তুমি যাই করো, আমি যাব না। তুমি আমার সাথে যা ইচ্ছা করো, আমি তোমাকে ছাড়া যাব না। তারিকুল। তরিকুল নিজে কেবিন থেকে বেরিয়ে গেল। লিমা মাসুদকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখলো। মাসুদ লিমাকে ছাড়াতে চেয়েও পারল না। হয়তো লিমা ছাড়ানোর কোনো ইচ্ছাই ছিল না মাসুদের, কারণ লিমাকে বুকে জড়িয়ে নেওয়াটাই তো ছিল তার স্বপ্ন। কিন্তু মাসুদ এখনো ভুলেনি সে আগের দিনগুলোর কথা, তাই লিমার সাথে একটু খারাপ ব্যবহার করছে। কিছুক্ষণ পরেই তরিকুল মাসুদ ও লিমার জন্য খাবার নিয়ে আসলো। লিমা, তুই এই 4 দিন ঠিকমতো কিছু খাসনি, আজ অন্তত খেয়ে নাও, আর মাসুদকে এটা খাইয়ে দাও। তারিকুল। তরিকুল আর কোনো কথা না বলেই বেরিয়ে গেল। লিমা খাবারগুলো হাতে নিয়ে নাও, হা করো। না, আমি খাবো না। হা করতে বলছি কিন্তু। বলছি না খাবো না, একবার বললে কানে যায় না। চিৎকার করে বলল মাসুদ। ঠিক আছে, তাহলে আমিও খাবো না। লিমা খাবারগুলো পাশের টেবিলে রেখে দেয়। তারপর আবারও মাসুদকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখে। মাসুদ 4 দিন অজ্ঞান থাকার ফলে সে ঠিকমতো হাত পা নাড়াতে পারছিল না, তাই সে লিমাকে সরিয়েও দিতে পারল না। কিছুক্ষণের মধ্যেই লিমার শক্ত করে জড়িয়ে ধরা হাত তার বাঁধন ছেড়ে দেয় এবং লিমা চেয়ার থেকে পড়ে যায়। মাসুদ চিৎকার করে ডাক্তারকে ডাকতে থাকে। মাসুদের চিৎকার শুনে বাইরে থেকে তরিকুল ভিতরে এসে দেখে লিমা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তরিকুল লিমাকে ধরে পাশের বেডে শুইয়ে দেয়। ভাই, তুই লিমাকে আর কষ্ট দিস না। আমি জানি ও তোর সাথে যা করেছে তা ঠিক করেনি, কিন্তু এখন ওর ভুল বুঝতে পেরেছে। জানিস, তুই এই কয়েকদিন অজ্ঞান ছিলি, লিমা তোকে ছেড়ে এক মুহূর্তের জন্য কোথাও যায়নি। আরে, আমিও তো 3 বেলা নিজের মতো করে খেয়েছি, কিন্তু লিমা ঠিকমতো একটা ভাতও মুখে নেয়নি। অনেক কেঁদেছে কয়েকদিনে ভাই, আর কাঁদাস না ওকে। মাসুদ চুপ করে শুয়ে আছে। তরিকুল লিমার মুখে পানির ছিটা দিতে থাকলো। এতে করে লিমার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর লিমা বেড থেকে উঠে এসে আবার মাসুদের পাশে বসলো। লিমা, আমার খুব ক্ষুধা লেগেছে। মাসুদের এ কথা শুনতেই লিমার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সে খুশি মনে টেবিল থেকে খাবারগুলো নিয়ে আসলো। খাবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের সাথে তোমাকেও খেতে হবে। ঠিক আছে। এরপর লিমা মাসুদকে খাইয়ে দিল এবং নিজেও খেলো। এরপর মাসুদকে আরো 3 দিন হাসপাতালে রেখে ছেড়ে দেওয়া হয়। তারিকুল, আমাকে তোর বাড়িতে একটু থাকতে দিবি? কেন? তুই তখন লিমাদের বাড়িতে থাকবি? না ভাই, আমি ও বাড়ি আর যাব না। তোর কাছে রাখতে যদি সমস্যা হয় তবে আমি অন্য কোথাও ম্যানেজ করে নিব। না ভাই, চল, তুই আমার সাথে চল। মাসুদের এরূপ আচরণে লিমা খুব কষ্ট পায়। লিমা কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায় আর মাসুদ চলে আসে তরিকুলের সাথে তরিকুলের বাড়ি। মাসুদকে বাড়ি আনতেই সালমা ছুটে আসে মাসুদের কাছে। ভাইয়া কেমন আছেন? ভালো। তা তুমি এতদিন আসোনি কেন? আসলে ভাইয়া, সেদিন ক্যাম্পাস থেকে ফিরি আমি নানুর বাড়ি চলে যাই, তাই আর আসা হয়নি। ও, তো কতদূর এগোলো তোমাদের প্রেম কাহিনী? আর এগুলো, আপনার অ্যাক্সিডেন্টের পর তারিকুলের সাথে 1 মিনিট কথাও বলতে পারিনি। আচ্ছা, এখন আমি আছি না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, আজ আসি, আর আপনার বন্ধুটাকে একটু বোঝায়েন। সালমা চলে গেল। মাসুদ লিমাকে খুব মিস করছে। তার মন চাইছে লিমাকে নিজের বুকে আগলে রাখতে, কিন্তু আবার কিছুদিন আগের কথা মনে পড়ে যাচ্ছে। যে মেয়ে ওকে দেখতে পারতো না, সে আজ ওকে এত ভালোবাসে কেমনে? নাকি এটাও লিমার কোনো চাল? লিমার আর কোনো চাল খাটানো লাগবে না। আমি আর লিমার সামনেই যাব না। আর আমাদের বিয়ের 6 মাস পূর্ণ হলেই ডিভোর্স পেপার চলে আসবে, তখন লিমাকে মুক্ত করে দেব। তরিকুলের সাথে ভালোই সময় কাটে মাসুদের। তরিকুলের বাসায় 2 দিন কেটে যায় মাসুদের। পরদিন সকালে আব্দুল্লাহ বসে একটা বই পড়ছিল। হঠাৎই কলিং বেল বেজে ওঠে। তরিকুল বাড়ি ছিল না, তাই মাসুদই গিয়ে দরজা খুলল। দরজার ওপাশের মানুষটাকে আশা করেনি মাসুদ। এ কি আঙ্কেল, আপনি? এত তাড়াতাড়ি বাবা থেকে আঙ্কেল হয়ে গেলাম। সরি বাবা, আসুন ভেতরে আসুন। এরপর তাকে নিয়ে ভেতরে গেলাম। তা বাবা, মাসুদ, তোমার শরীর এখন কেমন আছে? হ্যাঁ বাবা, ভালোই। আপনার? আমার এই কোনো রকম। তা বাবা, আমাকে আর নীলাকে কি ক্ষমা করা যায় না? এ কি বলছেন বাবা আপনি? আপনি কেন ক্ষমা চাইছেন? দেখো, আমি তোমাকে না জানি কত কি বলে ফেলেছি, আর লিমাও তোমার সাথে কম খারাপ ব্যবহার করেনি। দেখো মাসুদ, আমি তো তোমার বাবার মতোই। আমি তোমার কাছে হাত জোর করে বলছি,
আমাদের ক্ষমা করে দিয়ে আমাদের কাছে চলো। ছি ছি বাবা, এগুলো কি বলছেন? আমি আপনাদের উপর রাগ করে ওই বাড়ি ছাড়ি। আর আসল কথা, আমার কোনো রাগই নেই। আমি ওই বাড়ি ছেড়েছি একটা কারণে, আর তা হলো লিমা আমার মুখ দেখতে পারে না। ও আমায় একদমই সহ্য করতে পারে না। আর আমি যে ওকে কথা দিয়েছি আমি চলে যাব, ওর জীবন এবং ওর বাড়ি থেকেও। দেখো বাবা, লিমা যা করেছে খুব খারাপ করেছে, কিন্তু এখনও আর সেই আগের লিমা নেই। তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর লিমা যেন পাগল হয়ে গিয়েছিল, ঠিকমতো খেত না, ওর কোনো কাজই করতো না, শুধু তোমার পাশে বসে সারাদিন কাটতো। তুমি ঠিক হওয়ার পরেও ও একটু স্বাভাবিক হয়ে উঠেছিল, কিন্তু তুমি যখন তারিকুলের সাথে এই বাড়িতে চলে আসলেন তখন থেকে ওর এক ফোঁটা পানিও মুখে নেয়নি, এখনও হাসপাতালে ভর্তি। কি বলছেন এগুলো বাবা? বাবা, লিমা আমার একমাত্র মেয়ে, ও এখন তোমায় ছাড়া বাঁচবে না। আমি তোমার কাছে আমার একমাত্র মেয়ের জীবন ভিক্ষা চাইছি, প্লিজ তুমি না করো না। মাসুদ কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। ভাবতে লাগে, এ কি সেই লিমা যে কিনা কিছুদিন আগেও তাকে ইচ্ছে মতো অপমান করত? এ কি সেই লিমা যে কিনা মাসুদ নামটাই সহ্য করতে পারতো না? এ কি সেই লিমা যার একটু কাছে যেতে চাইলে শুনতে হতো হাজারো কথা? লিমা কি এখন সত্যি আমায় ভালোবেসে, নাকি এটা ওর নতুন কোনো নাটক? লিমা কেন করছে এসব? নিজের রুমে এসে বসে বসে এসব ভাবতে লাগে। আর লিমার বাবা হতাশ হয়ে চলে যেতে লাগে। পথে লিমার বাবার সাথে তরিকুলের দেখা হয়। আঙ্কেল, আপনাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? তারিকুল বাবা, তুমি একটু মাসুদকে বোঝাও, ওকে ছাড়া এখন লিমাকে বাঁচানো সম্ভব না। লিমা আমাদের একমাত্র মেয়ে, ওর মুখের পানে চেয়েই আমরা বুড়ো বুড়ি বেঁচে আছি। আমার মেয়েটা এখন হাসপাতালে, তুমি বাবা একটু মাসুদকে বোঝাও, তুমি বোঝালেও ও নিশ্চয়ই বুঝবে। লিমার বাবা তরিকুলের হাত ধরে কথাটা বলল। আঙ্কেল, আমি দেখছি, আপনি যান। বাবা, লিমার কিছু হয়ে গেলে আমরা বুড়ো বুড়িও বাঁচব না, তুমি প্লিজ মাসুদকে বোঝাও, নিয়ে আসো। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আপনি লিমার কাছে যান, আমি মাসুদকে নিয়ে আসছি। তরিকুল লিমার বাবাকে বুঝিয়ে পাঠিয়ে দেয়। বাড়ি এসে দেখে মাসুদুর রুমে বসে আছে। দোস্ত, তোর হৃদয়ে তোর পাথর কি করে হলো? দোস্ত, তোর ভালোবাসা আজ হাসপাতালে বেডে শুয়ে আছে, আর তুই এখনো নিষ্ঠুরের মতো বসে আছিস। দোস্ত, আমি যে লিমাকে কথা দিয়েছিলাম ওর সামনে যাব না। দোস্ত, মেয়েটা মরেই যাবে রে, চল না একবার। কিন্তু ওর কাছে আর কেন যাব? ও তো আমায় সহ্যই করতে পারে না। তুই কি কিছুই বুঝিস না? আরে, একটা মেয়ে তোর সঙ্গ পাওয়ার জন্য এত কিছু করছে, আর তুই বলছিস তোকে সহ্য করতে পারে না? আরে লিমা, লিমা তোকে অনেক ভালোবাসে রে। না, আমার বিশ্বাস হয় না। লিমা যদি আমায় সত্যিই ভালোবাসে তবে তার প্রমাণ দিতে হবে। আমি ওর পরীক্ষা নিব। তা তুই যা করবি করিস, আগে হাসপাতালে চল। তারপর তরিকুল আর মাসুদ রওনা হলো হাসপাতালের উদ্দেশ্যে। বাবা, মাসুদ আসেনি? বাবা, মাসুদ কোথায়? ও আসছে মা, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তুমি মিথ্যে বলছো, আমি জানি ও আসবে না, তাই না? তাই না বাবা? ও আমায় না করে দিয়েছে, তাই না? লিমার বাবা নিশ্চুপ দাঁড়িয়ে আছে। বাবা, ও আমায় কখনো ক্ষমা করবে না বাবা। আমি ওকে ছাড়া বাঁচতে চাই না বাবা, আমি মরতে চাই, আমায় মেরে ফেলো বাবা, আমি মরতে চাই। লিমা কথাগুলো বলেই কাঁদতে লাগলো। কিছুক্ষণ নীরবতার পরে লিমার চোখ গেল দরজায়। দেখে সেখানে মাসুদ দাঁড়িয়ে আছে। লিমার মুখে এক চিলতে হাসি খেলে গেল। মেয়ের মুখে হাসি দেখে লিমার বাবাও দরজার দিকে তাকালো। সে মাসুদকে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। লিমার বাবা উঠে কেবিন থেকে বেরিয়ে যাওয়ার সময়, বাবা, লিমাকে গত দুদিন হাজার চেষ্টা করেও কিছু খাওয়াতে পারিনি, টেবিলে খাবার রাখা আছে, ওকে একটু খেয়ে নিতে বলো। বলেই লিমার বাবা কেবিন থেকে চলে গেল। মাসুদ সোজা টেবিল থেকে খাবারগুলো নিয়ে লিমার কাছে গেল। লিমা এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর প্রিয় মানুষটার দিকে। মাসুদ খাবারগুলো নিয়ে লিমার পাশে বসলো। লিমার দিকে তাকিয়ে দেখলে কতটা বদলে গেছে আগের লিমা। চোখের নিচে কালো দাগ, রোগা শরীর, চোখ দুটো ফুলে আছে। লিমাকে এই অবস্থায় দেখে খুব কষ্ট হচ্ছিল। লিমা, খাবারগুলো খেয়ে নাও। লিমা কোনো কথা বলছে না। লিমা, ওর গায়ে হাত দিয়ে হালকা নাড়া দিলাম। হ্যাঁ বলো। খাবারগুলো খেয়ে নাও। আমি হাত নাড়াতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, তুমি একটু খাইয়ে দিবে প্লিজ? লিমার এমন করুণ কণ্ঠ শুনে নিজের অজান্তে চোখে পানি চলে আসে মাসুদের। মাসুদ নিজ হাতে লিমাকে খাবারগুলো খাইয়ে দিতে থাকে, আর লিমা এক দৃষ্টিতে চেয়ে আছে মাসুদের মুখের পানে। মন ভরে দেখছে ওর প্রিয় মুখখানি। খাবার শেষ করে মাসুদ লিমার পাশেই বসে থাকে। লিমার হাতে এখনো স্যালাইন চলছে। একটু বাবাকে ডেকে দিবে প্লিজ? মাসুদ লিমার বাবাকে ডেকে আনে ক্যাবিনে।
কি হয়েছে মা, বল। আমি আমার এখানে থাকতে ভালো লাগছে না, আমি বাসায় যাব। কিন্তু মা, তুই তো এখন অসুস্থ। কিচ্ছু হবে না বাবা, আমি এখন ঠিক হয়ে যাব। এখানে আমার থাকতে ইচ্ছে হচ্ছে না। লিমার কথায় আর না করলো না লিমার বাবা। বিকেলে গাড়িতে করে লিমাকে বাড়ি নিয়ে আসা হলো। কিন্তু সমস্যা হচ্ছে লিমার রুম দোতলায়, আর সিঁড়ি দিয়ে হুইল চেয়ার উঠানো সম্ভব না। আর লিমা এতটাই দুর্বল যে দাঁড়াতেও পারছে না। তাই মাসুদ বাধ্য হয়ে লিমাকে কোলে করে নিতে হলো। লিমা মাসুদের গলা 2 হাত দিয়ে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখলো। এই প্রথম লিমা মাসুদের বুকে মাথা রাখলো। এক অন্যরকম সুখ অনুভূত হচ্ছে লিমার। লিমা প্রার্থনা করছে এই সময় যেন শেষ না হয়ে যায়। মাসুদ লিমাকে রুমে নিয়ে লিমার বিছানায় লিমাকে শুইয়ে দিল। লিমা মাসুদের গলা ছাড়তে চাইছিল না, কিন্তু মাসুদ জোর করে ছাড়িয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পরে সে লিমার পাশে বসে একটা বই পড়তে লাগলো। লিমা এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাসুদের দিকে। রাতেও লিমাকে খাইয়ে দিতে হলো। লিমার ঘুম আসছিল না। আমার খুব ভয় করছে, তুমি প্লিজ আজ আমার কাছে শুবে। মাসুদ কোনো কথা না বলে সোফা থেকে উঠে গিয়ে লিমার পাশে আধা শোয়া হয়ে বসলো। আমার না ঘুম আসছে না, একটু ঘুম পাড়িয়ে দিবে, খুব মাথা ব্যথা করছে। মাসুদ কোনো কথা না বলে লিমার মাথায় হাতিয়ে দিতে লাগলো। প্রিয় মানুষটার হাতের ছোঁয়া পেয়ে লিমার ভালো লাগছে, তাই কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়ে পড়ল। লিমা ঘুমিয়ে গেছে দেখে মাসুদও বিছানা ছেড়ে এসে সোফায় শুয়ে পড়ল। লিমাকে ঘুম পাড়িয়ে আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম। জানি না লিমা এখন কেন এমন করছে। ও তো আমার কাছ থেকে মুক্তি চাই, তবে কেন আবার আমায় কাছে টানছে? কেন আবার জড়িয়ে ফেলছে আমার ওর মায়া জালে? লিমা আসলে কি চাইছে? এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে কারো গরম নিঃশ্বাসে ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই চমকে উঠলাম আমি। দেখি লিমা মাটিতে বসে সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে আছে, আর মুখটা একদম আমার মুখের উপরে থাকায় আমি হঠাৎ চোখ খুলেই চমকে উঠি। তার মানে লিমা রাতেই এসে এখানে ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত অবস্থায় খুব মায়াবী লাগছিল ওর মুখখানি। মন চাচ্ছিল আলতো করে একটা ভালোবাসার চিহ্ন এঁকে দিই ওর কপালে, কিন্তু ইচ্ছা থাকতেও পারলাম না, কারণ লিমা আমায় সেই অধিকার দেয়নি। ও আমায় দেয়নি ওকে ভালোবাসার অধিকার। একটিবার আমায় সুযোগ দিয়েই দেখতো কতটা কেয়ার করি ওর। কেন আমায় মেনে নিল না? আমি এতিম বলে? আমার কিছু নেই বলে? তাতে কি হয়েছে? আমার কি মন নেই? আমি তো সেখানেই বসাতে চেয়েছি ওকে। হ্যাঁ, আমার কিছু নেই, আমার পরিবার নেই, সম্পদ নেই, আমার আশ্রয় স্থান নেই। একটা সুযোগ দিয়ে তো দেখতে পারতো। ওকেই আমি আমার দুনিয়া বানাতাম, ওকে নিয়েই তৈরি করতাম আমার পরিবার। ওই হতো আমার একমাত্র সম্পদ। ওর বুকেই আশ্রয় স্থান করে নিতাম আমি। কথাগুলো ভাবতে ভাবতে চোখ থেকে জল পড়তে লাগলো। চোখটা মুছলাম। কেঁদে আর কি হবে? ভালোবাসার পাখিটাকে মুক্তই করে দিই। ও উড়ুক নিজের মতো, বাসা বাঁধুক নিজের পছন্দে। আমি সোফা থেকে উঠলাম। লিমা এখনও গভীর ঘুমে। ও অসুস্থ, এইভাবে ফ্লোরে বসে ঘুমানোটা ঠিক না, তাই ওকে কোলে করে বিছানায় নিয়ে আসলাম। বিছানায় শুয়ে দিয়ে চলে যাব ঠিক সেই সময় লিমা আমার হাত শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আমি ওর ঘুমটা নষ্ট করতে চাইছিলাম না। ঘুমের মধ্যে খুব ভালো লাগছিল ওকে দেখতে। এই কয়দিন হয়তো ঠিকমতো ঘুমায়নি, আর ঘুমাক, আমি দেখি তার প্রিয় মুখটা। লিমার পাশে বসে অপলক তাকিয়ে থাকে মাসুদ লিমার দিকে। 9টার দিকে ঘুম ভাঙে লিমার। সে দেখে মাসুদ তার পাশে বসে অপলক তাকিয়ে আছে তার দিকে, আর সে মাসুদের হাত জড়িয়ে ধরে আছে। লিমা এবার মাসুদের হাতটা আরেকটু আপন করে জড়িয়ে ধরে চুমু খায় হাতটাতে। এর ফলে মাসুদের ঘোর কাটে। লিমা, উঠে গেছো? ওঠো, অনেক সকাল হয়েছে, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে হবে। উঠতে পারছি না, ওহ শরীর খুব দুর্বল লাগছে, তুমি একটু সাহায্য করবে প্লিজ? মাসুদ লিমাকে উঠতে সাহায্য করলো। আসলে লিমা এখন একটু সুস্থ আছে। সে এমন করছে কারণ এতে সে মাসুদের সঙ্গ পাচ্ছে। আমাকে একটু ওয়াশরুম পর্যন্ত নিয়ে যাবে? আমি একা একা হাঁটতে পারবো না। কি আর করার, মাসুদ লিমাকে ধরে ওয়াশরুমে নিয়ে যাচ্ছে। লিমা মাসুদকে জড়িয়ে ধরে হাঁটছে। লিমাকে ওয়াশরুমে দিয়ে আসার পর মাসুদ ওয়াশরুম থেকে বেরিয়ে আসছিল। ঠিক তখনই শোনো না, আমি হাত নাড়াতে পারছি না, একটু ব্রাশ করিয়ে দিবে? দেখো লিমা, আমি জানি তুমি এগুলো ইচ্ছা করে করছো। আমি আর কিছু করতে পারবো না। ঠিক আছে, আমিও ব্রাশ করব না আর ব্রেকফাস্টও করব না, যাও, তোমাকে লাগবে না। মাসুদ জানে লিমার রাগ, তাই হার মেনে যায় ওর রাগের কাছে। সে লিমাকে সাহায্য করে, তারপর লিমা মাসুদের উপর ভর করে খাবার টেবিলে আসে। লিমার রাগ, অভিমান ও জোরাজোরির ফলে মাসুদ নিজ হাতেই লিমাকে খাইয়ে দেয়। তাদের মধ্যে এমনটাই চলতে থাকে।
রাতে লিমাকে ঘুম পাড়িয়ে দিতে হয়। লিমা মাসুদকে খাটে শোয়ানোর জন্য জোরাজোরি করলেও লিমা ঘুমিয়ে যাওয়ার পর মাসুদ সোফায় এসে শুয়ে পড়ে। আর সকালে মাসুদের ঘুম ভাঙে লিমার গরম নিঃশ্বাসে। এভাবেই চলছে তাদের দিনগুলো। দেখতে দেখতে লিমা স্বাভাবিক হয়ে ওঠে। তাই মাসুদ আবার লিমার থেকে দূরত্ব সৃষ্টি করতে থাকে। মাসুদ আবার মনোযোগ দেয় পড়াশোনায়। প্রতিদিন সকালে উঠে ইউনিভার্সিটিতে চলে যাওয়া আর দুপুরে আসে, যার ফলে লিমা এখন সকালে না খেয়েই থাকে, কারণ ওর প্রিয় মানুষটি এখন আর তাকে আগের মতো আদর করে খাইয়ে দেয় না, রাতে ঘুম পাড়িয়ে দেয় না, তাকে একটুও সময় দেয় না। লিমার কষ্ট হয়, কিন্তু এটা ভেবে সে খুশি থাকে যে তার প্রিয় মানুষটি এখন আর তাকে ছেড়ে যাচ্ছে না। কিন্তু মাসুদের মাথায় চলছে অন্য কিছু। অপরদিকে তরিকুলের সাথে এখন ভালো সম্পর্ক সালমার। সালমা তরিকুলের খুব কেয়ার করে, সাথে মাসুদেরও। মাসুদ তার অনাথ জীবনে এমন একটা ছোট বোন পেয়ে যায়, আর তরিকুল পেয়ে যায় তার একলা জীবনে পথ চলার সাথী। সবাই যখন খুশি, তখন লিমা ভুগছে কিছু না পাওয়ার যন্ত্রণায়। সে আজও মাসুদের কাছ থেকে স্ত্রীর অধিকার পায়নি, মাসুদকে আপন করে নিতে পারেনি। লিমার ইন্টার কমপ্লিট হলেও সে আর লেখাপড়া করতে চায়নি। যদিও আগে তার ইচ্ছা ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার, কিন্তু এখন তার দুনিয়াটাই মাসুদকে ঘিরে। সে এখন স্বপ্ন দেখে ছোট্ট একটা পরিবারের সুখ, শান্তি, ভালোবাসার, কিন্তু সে আজও পারেনি মাসুদকে আপন করে নিতে। দুপুরে মাসুদের পথ চেয়ে বসে আছে লিমা। ইউনিভার্সিটি শেষ হয়ে এখন চলে আসার কথা, কিন্তু আসছে না। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল, তবুও আসেনি। মাসুদের অপেক্ষায় বসে থেকে দুপুরেও খাওয়া হলো না লিমার। মাসুদকে ফোন অনেক করেছে, কিন্তু একবারও ফোন তোলেনি। খুব রাগ হতে থাকে মাসুদের উপর, কিন্তু চিন্তা হচ্ছে বেশি। রাতে বাড়ি ফিরে মাসুদ কলিং বেল পড়তে লিমা দরজা খুলে দেয়। তুমি ঠিক আছো তো? কই ছিলে এতক্ষণ? ফোন তুলোনি কেন? যদিও কিছুক্ষণ আগে মাসুদের উপর খুব রাগ হচ্ছিল লিমার, কিন্তু সে আর এখন মাসুদের উপর রাগ দেখাতে পারে না, ভালোবাসাটাই বেশি দেখায়। আস্তে আস্তে, আমি বন্ধুদের সাথে ছিলাম, ফোন সাইলেন্ট করা ছিল তাই ধরতে পারিনি। আচ্ছা, ভেতরে আসো, ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসো, আমি খাবার দিচ্ছি। লিমা, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। মাসুদ কথাটি বলে রুমে চলে যায়। লিমা মাসুদের আচরণে খুব কষ্ট পায়, যার জন্য সে সারাদিন না খেয়ে অপেক্ষা করলো। তার কাছে এইটুকু হতে পারলাম না আমি। লিমাও খাবার খেলো না। রাতে মাসুদ বুঝতে পারে লিমা অভিমান করেছে, তাই লিমাকে নিজ হাতে খাইয়ে দিল। মাসুদ খাইয়ে দেওয়ার সময় প্রস্তাব দিলে আর লিমা অভিমান করে থাকতে পারলো না, কারণ অনেকদিন হলো লিমা মাসুদের হাতে খায়নি। খাবার খেয়ে রুমে আসলো দুজনাই। শোনো, আজ থেকে তুমি আমার পাশে শুবে। না, আমি সোফাতেই ঠিক আছি। আমি বলছি না তুমি বিছানায় শুবে? দেখো লিমা, আমায় বেশি জোর করবা না, বেশি জোর করলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। মাসুদের এই কথায় বাকরুদ্ধ হয়ে যায় লিমা। সে মাসুদের কাছ থেকে এমন কথা আশা করেনি। আর কোনো কথা না বলে লিমা শুধু এক করুণ দৃষ্টিতে চেয়ে থাকে মাসুদের দিকে। মাসুদ নিজের মতো সবকিছু গুছিয়ে সোফাতেই শুয়ে পড়ে। লিমা খাটে বসে কাঁদতে থাকে। অনেক কাঁদে শেষে দিন, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা নেয়, যাই হয়ে যাক না কেন মাসুদকে সে নিজের করেই ছাড়বে। সে বিছানা থেকে উঠে পড়ে। সকালে মাসুদের ঘুম ভাঙে। সে তার বুকের উপর খুব ভারী কিছু চাপ অনুভব করে। চোখ মেলে তাকিয়ে দেখে লিমা সোফাতেই তার বুকের উপর এসে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মাসুদ বুঝতে পারছে লিমা যে তাকে অনেক ভালোবাসে, কিন্তু সে চায় এই কথা লিমা নিজেই বলুক। আর মাসুদ যে লিমাকে ভালোবাসে না তা নয়, মাসুদও লিমাকে অনেক ভালোবাসে, হয়তো লিমার চেয়েও বেশি। মাসুদ লিমার ঘুমন্ত চেহারার দিকেই চেয়ে আছে। খুব মায়া লিমার এই মুখখানিতে, যা সে প্রথম দিনই মাসুদের মন কেড়ে নিয়েছিল। লিমা মাসুদের বুকেই গভীর ঘুমে মগ্ন। মাসুদ আলতো করে লিমার কপালে একটা চুমু এঁকে দেয়। এর ফলে লিমা তাকে আরেকটু চেপে জড়িয়ে ধরে পড়ে থাকে। আর মাসুদ মগ্ন থাকে লিমার মুখের মায়ায় নিজের অস্তিত্ব খোঁজায়। লিমার মুখের পানে চেয়েই সময় কেটে যায় মাসুদের। এই সময়টা যেন মাসুদের অনেক প্রিয় সময়, যেখানে তার মনের মানুষটি তার বুকেই শান্তির নিদ্রায় মগ্ন। সকাল 8টায় ঘুম ভাঙে লিমার। ঘুম থেকে উঠেই দেখে সে মাসুদের বুকে শুয়ে আছে এবং মাসুদ তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সরি, আসলে রাতে একা খুব ভয় করছিল, তাই তোমার কাছে চলে আসলাম। আচ্ছা ঠিক আছে, এখন উঠো। এরপর লিমা উঠে ফ্রেশ হতে চলে যায়। মাসুদ ভাবতে লাগে লিমার পাগলামি। কিন্তু লিমা এখনও কেন বলছে না ওর ভালোবাসার কথা? ও যদি সহজে না বলে তবে আমাকে আরও একটু নিষ্ঠুর হতে হবে, কারণ আমি লিমাকে আমার মনের কথা একবার জানিয়েছি। এখন সময় ওর। সহজে না বললে অন্যভাবেই কিন্তু বলতে তো ওকে হবেই। লিমা ফ্রেশ হয়ে আসলো। আজ ছুটির দিন, তাই মাসুদও ফ্রেশ হয়ে নিচে গেল। মাসুদ সোফায় বসে পলাশ সাহেবের সাথে কথা বলছেন, আর লিমা আজ নিজে রান্না করতে গেছে। হয়তো মাসুদকে নিজের হাতে রান্না করে খাওয়াবে বলেই।
মাসুদ ও তার শ্বশুরের কথা বলতে বলতেই ব্রেকফাস্ট তৈরি। আজ যদিও একটু দেরি হয়েছে, তবুও কেউ কিছু বলল না, কারণ আজ লিমা প্রথম রান্না করলো, তাও আবার নিজের ইচ্ছায়। মাসুদ মনে মনে অনেক খুশি, তবে তা প্রকাশ করলো না। আর 5টা দিনের মতো আজও স্বাভাবিকভাবেই ব্রেকফাস্ট সেরে নিল। লিমার কিছুটা মন খারাপ হলো, কারণ যার জন্য সে এত কষ্ট করে খাবার রান্না করলো সে কোনো কথাই বলল না। মাসুদ খাবার খেয়ে রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিল। লিমাও ব্রেকফাস্ট করে নিল। ব্রেকফাস্ট করে রুমে এসে লিমা, একটা কথা বলবো? বলো। আজ বিকেলে একটু শপিংয়ে যাব, প্লিজ যাবে আমার সাথে? না গেলে হয় না? প্লিজ না করো না। আচ্ছা ঠিক আছে, বিকালে তৈরি থেকো। ধন্যবাদ। মাসুদ রাজি হতে লিমা অনেক খুশি হয়। লিমা কিছুতেই বুঝতে পারছে না মাসুদ কি ওকে ভালোবাসে, কারণ মাসুদ লিমা আপন করেও নিচ্ছে না, আবার একেবারে পর করেও দিচ্ছে না। মাসুদের ছোটোখাটো অবহেলায় যতটা কষ্ট পায় তার থেকে বেশি খুশি হয় যখন মাসুদ ওর কোনো কথা রাখে। বিকালে লিমা একটা হলুদ শাড়ি পরে তৈরি হয়। লিমাকে হলুদ শাড়িতে দেখে তো মাসুদ আবার লাড্ডু লিমার উপর, কিন্তু কি করবে বলুন, ও তো তা প্রকাশ করবে না। মাসুদ এমন ভাব করছে যেন সে লিমাকে নোটিশই করেনি। চলো যাই। ও হ্যাঁ চলো। লিমা এত কষ্ট করে সাজলো আর মাসুদের সেদিকে কোনো খেয়ালই নেই। যাই হোক, লিমাকে নিয়ে বেরিয়ে পড়লো মাসুদ, তবে গাড়িতে নয়, রিকশায়। লিমা আর মাসুদ রিকশায় পাশাপাশি হলেও মাসুদ বেশ দূরত্ব রেখে বসেছে। লিমার চোখের আড়ালেই মাসুদ বারবার লিমার দিকে তাকাচ্ছে। লিমা এই ভেবে মন খারাপ করে আছে যে যার জন্য এত কষ্ট করে সাজলো তার চোখেই পড়লো না। এমনভাবে বসছো কেন? পড়ে যাবে তো। না আমি ঠিক আছি। কি ঠিক আছো? এদিকে আসো তো। বলেই লিমা মাসুদের এক হাত জড়িয়ে ধরে বসে। মাসুদও কোনো কথা বলে না, বাইরে দিয়ে লিমাকে অ্যাভয়েড করলেও ভিতরে ভিতরে লিমাকেই চায় সে। রিক্সা থামলো অনেক বড় একটা শপিং মলের সামনে। তারপর দুজনে মিলে শপিং করলো। সন্ধ্যার একটু আগে তারা দুজন রাস্তা দিয়ে হাঁটছিল, এমন সময় খাদিজার আগমন। খাদিজা হচ্ছে সালমার বন্ধু। সালমা আর তরিকুলের সম্পর্ক তৈরির সুবাদে মাসুদের সাথে পরিচয় খাদিজার। আরে ভাইয়া, কি খবর আপনার? এই তো ভালো, তুমি? জি, আমিও ভালো। তা ভাইয়া চলেন না, একটু ফুচকা খাবো। ফুচকা খাবে? আচ্ছা চলো। আজও আমি পাশে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাকে একদম কিচ্ছু বলনি। মনে মনে ভাবছে লিমা। লিমা চলো আমরা ফুচকা খেয়ে আসি। হ্যাঁ চলো। অনিচ্ছা থাকলেও সে মাসুদকে না করতে পারেনি। তারপর একটা ফুচকার দোকানে গিয়ে 3 প্লেট ফুচকা অর্ডার দিল মাসুদ। সবাই ফুচকা খাচ্ছে, কিন্তু লিমার ইচ্ছে হচ্ছে সে মাসুদকে খাইয়ে দিক, আর মাসুদও তাকে খাইয়ে দিক। ভাইয়া হাঁ করুন। আমি খাচ্ছি তো, তুমি খাও। আপনাকে হাঁ করতে বলেছিলাম, আপনি হাঁ করুন। আচ্ছা নাও। হ্যাঁ। এরপর খাদিজা মাসুদকে খাইয়ে দিল। নিন ভাইয়া, এবার আপনি আমায় খাইয়ে দিন। তারপর মাসুদও খাদিজাকে খাইয়ে দিল। এটা দেখে তো লিমার রাগে লাল হয়ে যাচ্ছে। তার ইচ্ছে হচ্ছে এখনই খাদিজার মাথার চুলগুলো টেনে ছেড়ে ফেলতে। হাজার রাগ সত্ত্বেও সে মাসুদকে কিছুই বলতে পারছে না, কারণ হারানোর ভয়। যদি মাসুদ আবারও তাকে ছেড়ে চলে যায়, তাই সে সেখানে চুপচাপ নিজের মতো দাঁড়িয়ে আছে। এ কি লিমা, তুমি ফুচকা খাচ্ছ না কেন? না, এই তো খাচ্ছি। ভাইয়া, আমি কিন্তু আপনার ওপর রাগ করে আছি। রাগ? কিন্তু কেন? আপনাদের ডিভোর্স পার্টিতে আমায় কেন ইনভাইট করলেন না? কথাটা শুনে লিমা চমকে উঠল। কি বললে? ডিভোর্স? হ্যাঁ, কেন আপনি জানেন না? আপনার আর মাসুদ ভাইয়ার বিয়ে 6 মাস পূর্ণ হয়ে গেছে। তাই মাসুদ ভাইয়া আগামী পরশু একটা ডিভোর্স পার্টির আয়োজন করেছে। ও কি বলছে এগুলো? আরে খাদিজা, দিলে তো সব শেষ করে। আমি চেয়েছিলাম লিমাকে সারপ্রাইজ দেবো, আর তুমি দিলে সব শেষ করে। মাসুদের কথা শুনে লিমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তার মনে কি সত্যি মাসুদকে হারিয়ে ফেলতে চলেছে? না, যে কোনো কিছুর বিনিময় হলো মাসুদকে তার চায়। আচ্ছা খাদিজা, তুমিও এসো সবার সাথেই। আর হ্যাঁ, সব কিছুর ম্যানেজ করো তোমরাই। ঠিক আছে ভাইয়া। এরপর আরও কিছু কথা বলে খাদিজা চলে গেল। এরপর মাসুদ লিমাকে নিয়ে বাড়ি ফিরল। লিমা যেন কাঠের পুতুল হয়ে গেছে, কোনো কথাই বলতে পারছে না সে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয় মাসুদ। অপরদিকে লিমা যেন ভুলেই গিয়েছে সেই পৃথিবীর একজন। রাতে মাসুদের জোরাজোরিতে খেতে হয় লিমার। খাওয়া দাওয়া শেষে মাসুদ ও লিমা উভয় রুমে আসলো। মাসুদ যথারীতি সোফায় গিয়ে শুয়ে পড়ল। লিমা মাসুদের কাছে গিয়ে, একটা কথা বলবো? বলো। বলছিলাম কি, আমাকে ডিভোর্স দেওয়াটা কি বেশি জরুরি? দেখো লিমা, তোমায় আমি অনেক ভালোবাসতাম। বলবো না যে তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা, কারণ সেটা বললে হবে সবচেয়ে বড় মিথ্যা কথা। আমি পৃথিবীর সর্বপ্রথম যে মানুষের উপর ভালোবেসেছি তারা হলো আমার বাবা মা। তাদের পরে যদি আমি কাউকে বেশি ভালোবেসে থাকি তবে সেটা ছিলে তুমি। তোমার আমার বিয়ের পর হয়তো ভেবেছিলাম
তোমায় আগলে ধরেই কাটিয়ে দেবো বাকি জীবনটা, কিন্তু তুমি আমায় সেই সুযোগটা দাওনি। তুমি প্রথমেই আমার কাছে যা চাইলে তা হলো ডিভোর্স, আর আমার ভালোবাসার মানুষ আমার কাছে কিছু চাইলো আর আমি তা দিতে পারবো না, সেটা হবে আমার চরম ব্যর্থতা। তাই তোমায় ডিভোর্সটা দিয়ে দিচ্ছি। আমার এখন জীবনে এমন একজন চাই যাকে আমি নয়, বরং সে আমায় ভালোবাসবে, কারণ আমার ভালোবাসার মানুষগুলো সবসময় আমায় ছেড়ে চলে গেছে। আর হ্যাঁ, তোমার আমার ডিভোর্স হওয়ার পর আমি খাদিজাকে বিয়ে করে নিব, কারণ আমি জানি ও আমায় ভালোবাসে আর আমার একটু খেয়াল রাখবে। মাসুদের কথা শুনে লিমা আরও পাথর হয়ে যায়। মাসুদের এতটা কাছে থেকেও কতটা দূরে সরে আছে। যে মাসুদ আমার ভালোবাসার জন্য শত অপমান সহ্য করেও পড়েছিল আমার কাছে, সে আজ নিজেই আমায় দূরে ঠেলে অন্যের সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখছে। দেখুক, আমি আর ওকে বাধা দিব না। সেই অধিকারটুকু যে আমার নেই, কি করে বাধা দিব ওকে? এক সময় আমি নিজেই তো ওকে দূরে ঠেলে দিয়েছি, আর আজ সে আমার থেকে এতটা দূরে সরে গেছে যে আজ শত চেষ্টাও ওকে হাগলাতে পারবো না। আর মাসুদ ভাবছে, এবার তো বলো ভালোবাসি, চুপ করে আছো কেন? আমি জানি তুমি অনেক ভালোবাসো আমায়। আমি জানি খাদিজার সাথে অতটা ক্লোজ হওয়ায় কতটা জ্বলছিলে তুমি। তবে কেন বলছো না আজ? হ্যাঁ, কেন হারিয়ে যেতে দিচ্ছ আমায়? কেন টেনে নিচ্ছ না নিজের বুকে? কি হলো লিমা, কিছু বলছো না যে? না, কিছু না। লিমা চলে যায় মাসুদের সামনে থেকে। অঝরে কেঁদেছিল লিমা সেই রাতে, নিজেকে গালি দিচ্ছিল নিজের করা ভুলের কারণে। সকালটা স্বাভাবিকই কাটলো। আজ আর মাসুদ ঘুম থেকে উঠে লিমাকে পাশে পায়নি। লিমা মাসুদের থেকে কিছুটা দূরে সরে থাকার চেষ্টা করছিল। হয়তো মাসুদের থেকে নিজের কান্নাগুলো আড়াল করতে চাইছিল সে। বিকেলে মাসুদের সকল বন্ধুরা লিমাদের বাড়িতে চলে আসলো, সাথে লিমার বান্ধবীরা। দোস্ত, যাক, অবশেষে সেই ছোট লোকের বাচ্চা থেকে মুক্তি পেতে চলেছিস আজ। লিমার এক বান্ধবী বলল কথাটা। ঠাস, লিমা বসিয়ে দিল তার গালে সজোরে এক চড়। মুখ সামলে কথা বল নুসরাত। লিমার বেস্ট ফ্রেন্ডের নাম নুসরাত। দোস্ত, তুই আমায় মারলি? তুই আমার স্বামীর ব্যাপারে উল্টাপাল্টা বললি কেন? হুম। চিৎকার করে বলল লিমা। তুই তো নিজেই বলি ওই ছোট লোকের বাচ্চা তোর জীবনটা শেষ করে দিচ্ছে। তুই যদি ওকে নিয়ে আরেকটা কথা বলিস তো আমি ভুলে যাব তুই আমার বেস্ট ফ্রেন্ড। নুসরাত আর কোনো কথা না বলে অন্য বান্ধবীদের নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সবাই ছাদে পার্টির ব্যবস্থা করছে, আর লিমার বাবা মাও কিছু বলছে না। বেলা যত গড়াতে লাগলো লিমার কান্নাটাও ততই বাড়তে লাগলো। আজ রাত 12টায় হারাতে চলেছে তার প্রিয় মানুষটাকে। না, আমি মাসুদকে কিছুতেই ডিভোর্স দিব না। ও যাই করুক, আমি ডিভোর্স লেটারে স্বাক্ষর করব না। এদিকে বিকেল পেরিয়ে রাত হয়। লিমা আজ দুপুরে ও রাতে কিছুই খায়নি। অনেকেই ওকে জোর করেছিল, কিন্তু ফলাফল শূন্য। রাত 11টায় লিমার রুমে ঢুকে লিমাকে ডাক দিল মাসুদ। মাসুদের চোখের আড়ালে লিমা নিজের চোখের পানি মুছে নিল। হ্যাঁ বলো। চলো ছাদে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আজ যে তোমার খুশির দিন, তুমি কি খুশি নও? হ্যাঁ, আজ আমার খুশির দিন। আজ আমি সত্যি অনেক খুশি। হ্যাঁ চলো। ছাদের দিকে হাঁটতে লাগলো লিমা আর মাসুদ। হঠাৎই লিমা মাথা ঘুরে পড়ে যেতে লাগলো। সাথে সাথে মাসুদ লিমাকে ধরে নিল। লিমা, লিমা, কি হয়েছে তোমার? এমন করছো কেন? লিমা মুখে একটা হাসি দিয়ে, আমি কখনোই পারবো না ডিভোর্স লেটারে স্বাক্ষর করতে। কখনোই পারবো না তোমায় পর করে দিতে। তাই মাসুদের দিকে একটা বিশেষ শিশি এগিয়ে দিয়ে মাসুদের কোলে অচেতন হয়ে পড়ে লিমা। হাসি মুখে মাসুদের দিকে একটা ছোট্ট শিশি এগিয়ে দিয়ে মাসুদের কোলেই জ্ঞান হারায় লিমা। মাসুদের বুঝতে আর বাকি থাকে না লিমার কি হয়েছে। লিমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাথে লিমার মা বাবার পার্টিতে আসা সবাই হাসপাতালে। লিমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সবাই বাইরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার বেরিয়ে আসে অপারেশন থিয়েটার থেকে। ডাক্তার, আমার মেয়ে। দেখুন, হাসপাতালে আনতে বেশি দেরি না হওয়ার কারণে এই যাত্রায় বেঁচে গেছে। ডাক্তার, আমরা কি এখন ওর সাথে দেখা করতে পারি? এখন ওকে একটু বিশ্রাম নিতে দিন। 20 মিনিট পর ওর সাথে দেখা করার ব্যবস্থা করে দেব। ধন্যবাদ ডাক্তার। 20 মিনিট পর সবাই একসাথে গেল লিমার সাথে দেখা করতে। কেন করলি মা এটা? লিমা চুপ করে আছে। আমাদের একা করে চলে যেতে চাইছিলি? বাবা, আমি এমনটা চাইনি, কিন্তু কি করে পারতাম? আমি মাসুদকে ডিভোর্স দিতে। আমি যে ওকে খুব ভালোবাসি। কখনো এই কথা মাসুদকে বলেছিস? না, বলার সুযোগ পাইনি।
তার আগেই তো ও ডিভোর্সের সব ব্যবস্থা করে নিয়েছে। কে বললো মাসুদ তোকে ডিভোর্স দিচ্ছিল? মানে কি বলছে এগুলো? আজ তো আমাদের বাড়ি ডিভোর্সের পার্টি হচ্ছিল। ডিভোর্স পার্টি কখনো দেখেছিস? আর শোন মাসুদ, তোকে তোর থেকেও অনেক বেশি ভালোবাসে। তাহলে এসব কি ছিল? আর এই পার্টি? আজ তোর জন্মদিন ছিল দোস্ত। তবু বাবা মাসুদ এখন খাদিজাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে। ও আমায় ভালোবাসে না। আমি এখানেই আছি, কিন্তু হ্যাঁ, মাসুদ আমাকে নয়, তোমাকেই ভালোবাসে। সেদিন বিকেলে দেখা করা, কথা বলা, ফুচকা খাওয়া, এমনকি ডিভোর্সের কথাটা তোলাও ছিল একটা প্ল্যান, যাতে তুমি তাড়াতাড়ি মাসুদকে নিজের মনের কথাটা বলে দাও। তার মানে এই সবই মিথ্যে ছিল? হ্যাঁ মা। উনি কোথায়? ওনাকে দেখছি না যে। এখানে আবার উনিটা কে? আরে মেন নাটের গুরু তো এখানে নেই। চলো আমরা সবাই বাইরে যাই, আলিমার অনিকে ভিতরে নিয়ে আসার সুযোগ করে দিন। হ্যাঁ, সবাই বাইরে চলো। এরপর সবাই বাইরে চলে গেল। মাসুদকে পাঠিয়ে দিল লিমার কাছে। মাসুদ মাথা নিচু করে লিমার পাশে বসলো। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না তার। সে ভাবতেও পারেনি লিমা সারপ্রাইজ দিতে যে এত বড় কষ্ট দিয়ে দিবে। আজ লিমার এই অবস্থার জন্য সে নিজেকে দায়ী করছে। অপরদিকে লিমা তাকিয়ে আছে তার একান্ত আপন ও প্রিয় মুখখানির দিকে। লিমা এটা ভেবে শান্তি পাচ্ছে যে তাকে আর এই মানুষটিকে হারাতে হবে না। মাসুদ এবার নিচের দিকে তাকিয়ে লিমাকে সরি বলতে যাবে, ঠিক তখনই লিমা মাসুদকে শক্ত করে জড়িয়ে ধরে। মাসুদও তার একমাত্র আপন মানুষটিকে বুকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। কেন করতে গেলে এমন? ভয়ে, আপনাকে হারাবার ভয়ে। তোমার কিছু হয়ে গেলে কি হতো? তবুও তো আপনার বউ হিসেবেই মরতাম। ডিভোর্স পেপারে তো আর সই করা হতো না। আর ডিভোর্স পেপারে সই করা থেকে এই কাজটা আমার কাছে সহজ মনে হলো, তাই এটা বেছে নিলাম। তুমি না থাকলে আমার কি হতো? কাকে নিয়ে স্বপ্ন দেখতাম? কেন? আপনার খাদিজা আছে না? আমি যে শুধু তোমাকেই ভালোবাসি। জানি আপনি আমাকেই ভালোবাসেন। বলে আরও শক্ত করে জড়িয়ে ধরল লিমা। আচ্ছা, তুমি আমায় আপনি আপনি করে বলছো কেন? কারণ আপনি আমার স্বামী, তাই। এতদিন তো তুমি করেই বলেছ। তখন আমি আপনাকে ভালোবাসতাম। তার মানে এখন আমাকে ভালোবাসো না? বাসি, অনেক ভালোবাসি, আর তার থেকেও বেশি সম্মান করি। তাই এখন থেকে আপনি করেই বলবো। তোমায় বুঝতে আমার আরেক জীবন লাগবে। প্রথমে তুই, তারপর তুমি, আর এখন আপনি করে বলছো? আগের কথাগুলো ভুলে যান না। আগে অহংকারের পর্দার কারণে আপনার ভালোবাসা বুঝতে পারিনি। প্লিজ আমায় মাফ করে দিন। আরে কি বলছো? আমি তোমার কোনো ব্যবহারে কষ্ট পাইনি, কিন্তু তোমার সাথে যা করেছি তা সত্যিই ভুল হয়ে গেছে। তুমি দয়া করে আমায় ক্ষমা করে দাও। এই কথা শোনার পরই লিমা মাসুদের বুক থেকে সরে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে। কি হলো? ওদিকে বসলে কেন? কথা বলছো না কেন? আমি আপনার উপর রাগ করে আছি। এই কয়েকদিন অনেক কষ্ট দিয়েছেন আমায়, অনেক কাঁদিয়েছেন, আমায় একটু আদর করেননি। ও এই কথা? বলেই মাসুদ লিমার মুখটা ধরে নিজের কাছে এনে কপালে আলতো করে চুমু খেলো। এবার খুশি? বলে আবার মাসুদকে জড়িয়ে ধরল লিমা। একটা উপদেশ, মেয়েদের ঠোঁটে চুমু দিলে শারীরিক লালসা বাড়ে, এতে ভালোবাসা বিন্দু মাত্র বাড়ে না। আপনি যদি কাউকে সত্যি ভালোবেসে থাকেন তবে পরম আদরে তার কপালে একটা চুমু দিন। সে আপনার প্রতি ভরসা পাবে, বিশ্বাস বাড়বে, আপনাকে সম্মান করবে, আর অবশ্যই আপনার প্রতি তার ভালোবাসা হাজারো গুণে বৃদ্ধি পাবে। এভাবে সারা জীবন আপনার এই বুকটাতে মাথা রাখতে দিবেন তো? কতদিন দেব তা জানি না, তবে যতদিন বেঁচে থাকবো এই বুক শুধু তোমার। দেখুন, কখনো উল্টাপাল্টা কথা বলবেন না। উল্টো পাল্টা কি বললাম? আমি কি আর সারা জীবন বেঁচে থাকবো নাকি, যে তোমায় কথা দিব যে আমার এই বুকটা সারা জীবনের জন্য তোমার? দেখুন, যেদিন মাথা রাখার জন্য আপনার এই বুকটা পাবো না, সেই দিনই মাটিতে মাথা রেখে চিরনিদ্রায় ঘুমিয়ে যাব। লিমা কথাটা বলি আরো শক্ত করে জড়িয়ে ধরল মাসুদকে, আর মাসুদও পরম আদরে নিজের ভালোবাসাকে আগলে নিল নিজের বুকে। আচ্ছা, তুমি কি এটুকুও চিন্তা করোনি যে তোমার বাড়িতে আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি পার্টি করে, আর তোমার বাবা মা কেন বাধা দিল না? বা তুমি এতটুকু তো ভাবতে পারতে যে ডিভোর্সই যখন দেব তখন এত রাত করার কি আছে? কেউ কি কখনো রাত 12টায় ডিভোর্স পার্টির আয়োজন করে? আপনার কাছ থেকে ডিভোর্সের কথা শুনেই আমার দুনিয়াটা উল্টে গিয়েছিল। হারিয়ে ফেলেছিলাম সব চিন্তা শক্তি। আপনি খুব কষ্ট দিয়েছেন আমায়। মাসুদ লিমাকে বুকে জড়িয়ে। আমি খুব সরি,
তোমায় একটু সারপ্রাইজ দিতে গিয়ে কষ্ট দিয়ে ফেলেছি। যাই হোক, আজ আমি আমার জন্মদিনের বেস্ট উপহারটা পেয়েছি, তা হলো আপনার ভালোবাসা। সত্যি এটা আমার জন্য অনেক। ভাবি, আমি কি একটু আসতে পারি? আপনারা বাকি রোমান্স বাড়ি গিয়ে করেন। হ্যাঁ খাদিজা, আসো আসো। লিমা তখনও মাসুদের জড়িয়ে ধরে আছে। বাবা, ভাবি তো ভাইয়াকে পুরো নিজের মধ্যে লক করে রেখেছেন। ভয় নেই, আমি ভাইয়াকে চুরি করব না আপনার কাছ থেকে। খাদিজার কথা শুনে আমরা তিনজনেই হেসে উঠলাম। আগের দিন যখন ভাইয়া আমায় ফুচকা খাইয়ে দিচ্ছিল, তখন আপনি আমার দিকে যে লুক দিচ্ছিলেন না ভাবি, সত্যি খুব ভয় করছিল। আপনি আমার মাথায় না ফুচকার প্লেট মেরে দেন। হ্যাঁ, সেদিন খুব রাগ হচ্ছিল তোমার উপর, কিন্তু এখন নেই। তা ভাবি, ভাইয়াকে আপনি ভালোবাসার কথা বলেছেন নাকি আমি প্রপোজ করে দেব? করো, সমস্যা নাই। আমি জানি তোমার ভাই এখন শুধুই আমার। এইভাবে আরও কিছুক্ষণ কথা হলো তিনজনের মাঝে। তখনও লিমা মাসুদের বুকেই ছিল। আর যেন ওই বুক ছাড়তে ইচ্ছা হচ্ছে না লিমার। 2 দিন লাগলো লিমার সম্পূর্ণ সুস্থ হতে। এই 2 দিন মাসুদ তার পাশেই ছিল। লিমাকে নিজ হাতে খাইয়ে দিত, রাতে ঘুম পাড়িয়ে দিত। লিমা কখনোই মাসুদকে চোখের আড়াল হতে দেয়নি এই 2 দিন। রাতে যখন মাসুদ লিমাকে ঘুম পাড়িয়ে দিত, তখন লিমা মাসুদের এক হাত খুব শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়তো, যাতে ঘুমানোর পরেও মাসুদ তাকে ছেড়ে না যায়। মাসুদ রাতে ঘুমাতো না। লিমার ঘুমন্ত মায়াবী মুখের দিকে তাকে রাত পার করে দিত সে। রাতে লিমার অজান্তেই কত চুমু খেয়েছে মায়াবী মুখখানিতে, তা মাসুদ নিজেও জানে না। কি যেন একটা টানে তাকে, তার ভিতরটা কেন যেন বারবার লিমার দিকে আকর্ষণ করে। যাই হোক, মাসুদ এইটুকু তো বুঝে গিয়েছে যে তার দুঃখের জীবনের অবসান ঘটেছে, আর তার একটা জীবনে পথ চলার একজন সাথী পেয়ে গেছে সে। এখন হাজার ঝড়েও তার হাত ছেড়ে দেবে না। লিমাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। সে এখন সম্পূর্ণ সুস্থ। লিমাকে সকালে খাইয়ে দিয়ে ভার্সিটিতে চলে যায় মাসুদ। অনেকদিন ভার্সিটিতে আসা হয় না বিধায় তাকে আগের পড়াগুলো সংগ্রহ করতে হয়, আর এতে দুপুর পেরিয়ে বিকেল হয়ে যায়। এর মধ্যে সে লিমাকে ফোন দেওয়ার কথাও ভুলে গিয়েছিল। বিকেলে বাড়ি ফিরে রুমে যায়, দেখে লিমা খাটের এক কোণে বসে আছে। মাসুদ ফ্রেশ হয়ে এসে লিমার সামনে একটা চেয়ারে বসে লিমার হাতটা ধরে। ওষুধ খেয়েছ? খালি পেটে কিভাবে খাবো? তুমি খাওনি কেন? আপনি তো আমায় এই কয়েকদিন খাইয়ে দিয়েছেন, তাই আর একা একা খেতে ইচ্ছে হলো না। আরে এই কয়দিন তো তুমি অসুস্থ ছিলে, তাই? তার মানে আমি আবার অসুস্থ হলে আপনি আমায় খাইয়ে দিবেন? কি বলছো এগুলো? হ্যাঁ। বলে লিমা টেবিল থেকে ফল কাটার ছুরি নিয়ে এলো, নিজের হাতে এক টান দিল। এই কি করছো? এখন তো আমার হাত কাটা, এখন আপনি আমায় খাইয়ে দিবেন? আরে পাগলি, আমি তোমায় 3 বেলাই খাইয়ে দিব। এবার হয়েছে? এদিকে আসো, অনেক রক্ত পড়ছে। এরপর লিমার হাত ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিলাম। তারপর ওকে খাইয়ে দিতে হলো। বিকেলে ছাদে লিমাকে কোলে বসিয়ে গল্প করতে হলো। লিমা মাসুদের বুকেই মাথা এলিয়ে দিল। দুজনা বসে একসাথে সন্ধ্যার গোধূলি দেখলাম। যেমনটা আমার স্বপ্ন ছিল। রাতে লিমাকে খাইয়ে দিলাম, তারপর রুমে গেলাম। আমি জানি লিমা আর আমায় সোফাতে ঘুমাতে দেবে না। সামান্য খাইয়ে দেওয়ার কথা নিয়ে এভাবে হাত কাটলো, সোফায় ঘুমালে না জানি কি করে। তাই আমিও আর সোফায় ঘুমানোর কথাই তুলিনি। আমি লিমার পাশেই শুয়ে পড়লাম। লিমা নিজের মাথার নিচ থেকে বালিশটা ফেলে দিল। এ কি, বালিশ ফেলে দিল কেন? তুমি শোবে কিসে? আমি এখানে শুব। বলে লিমা মাসুদকে জড়িয়ে মাসুদের বুকে মাথা রাখলো। আজ থেকে এইটাই আমার মাথা রাখার আশ্রয়। লিমার এই কথায় লিমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো মাসুদ। আপনার কাছে একটা আবদার করব। বলো। আমি একটা ছোট্ট পরিবারের স্বপ্ন দেখি। এখন আমার একটাই স্বপ্ন, বিকেল গড়িয়ে সন্ধে হবে, পশ্চিম আকাশে গোধূলির রং, আপনি আর আমি পাশাপাশি হাঁটছি, আর আমাদের দুজনের হাত ধরে হাঁটছে আমাদের আগামী দিনের আলো। আপনি কি দিবেন আমাকে সেই আলোটা এনে? কি বলছো এগুলো? বলছিলাম কি, আমার একটা ছোট্ট বেবি লাগবে, প্লিজ না করবেন না? কিন্তু আমি তো এখনো পড়ালেখাই শেষ করিনি। তাতে কি হয়েছে? আমাদের কি কম আছে নাকি? আমি আর পড়ালেখা করব না, এখন একটা সুন্দর সংসার সাজাতে চাই। আপনি আপনার মতো পড়ালেখা করবেন, বাবা বিজনেস সামলাবে, আর আমি বেবি নিয়ে থাকবো, প্লিজ না করবেন না? তো আমার বউটা এই আবদার করলো, তা এখন তো আমাকে একটু দুষ্টুমি করতেই হবে। আপনার বউ তো আপনাকে না করলো কে? তো চলো।
তারপর আর কি, সেদিন থেকে শুরু হয় মাসুদ আর লিমার সুখের সংসার। মাসুদ এতিম হলেও তার নিয়তি আজ তাকে আবার সব ফিরিয়ে দিয়েছে। হয়তো নিয়তি পারেনি তাকে তার মা বাবার ভালোবাসা ফিরিয়ে দিতে, হয়তো পারেনি তার শৈশবের দিনগুলো ফিরিয়ে দিতে, কিন্তু আজ নিয়তি তাকে দিয়েছে একটি পরিবার। লিমার মা বাবা মাসুদকে অনেক ভালোবাসে, আর লিমা তো নিজের থেকেও মাসুদকে ভালোবাসে। নিয়তি হয়তো পারেনি তার ফাঁকা স্থানগুলো পূর্ণ করতে, কিন্তু নিয়তি তাকে একেবারে নিরাশ করেনি। জীবনে যেই পরিস্থিতি আসুক না কেন, উপরওয়ালার উপরে ভরসা রাখুন, তিনি আপনাকে কখনোই নিরাশ করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেঁচে থাকলে পরবর্তী গল্প নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। খোদা হাফেজ।